আচ্ছা, আর পাশাপাশি আমরা কালকে কতটুক দেখছি সেইখানের পরের থেকে আমরা একটু করার চেষ্টা করি। তো আমরা কালকে যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা অ্যারের কিছু জিনিস আমরা আমরা অ্যারের না, আমরা স্ট্রিংয়ের কিছু মেথড দেখতেছিলাম। এটার বলা হচ্ছে স্ট্রিংয়ের মেথড। তাহলে স্ট্রিং মেথড এইগুলা দেখতেছিলাম। তো স্ট্রিং মেথডগুলো মানে হচ্ছে যে স্ট্রিংয়ে বিভিন্ন রকমের মেথড আপনি ব্যবহারের মাধ্যমে যেই কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি করতে পারবেন যে স্ট্রিংয়ের বিভিন্ন জিনিসে বের করতে পারবেন। যেমন আমরা দেখছি যে একটা অক্ষর কোন পজিশনে আছে আমাদেরকে পজিশন এটা ফেরত দেয়। তারপরে আমরা সার্চ করতে ওইটা পুরোপুরি দেখিনি, আমরা এখন একটু সার্চটা দেখব। কালকে আমাদের কল শর্ট টাইম থাকার কারণে কাইটা গেছিল। আচ্ছা, তাহলে আমরা স্ট্রিং এর একটু সার্চ মেথডটা এখনই দেখে নিব। এই হচ্ছে স্ট্রিং এর সার্চ মেথড। আচ্ছা, তো একটু খেয়াল করি স্ট্রিং এর সার্চ করার মেথডটা কিভাবে কাজ করে। প্রথমে এই কোডটা যদি আমরা দেখি, একটু একটু খুলে দেখার দরকার আছে W3 স্কুলের এরা কি ফরম্যাটে আপনার ব্যবহারটা করছে। প্রথমত আপনি ফার্স্টে একটা স্ট্রিং আছে, তো স্ট্রিংটা কোনটা? এইটা হচ্ছে আপনার স্ট্রিংটা। টেক্সট নামের একটা ভ্যারিয়েবলে স্ট্রিংটা জমা আছে। তারপরে বলছে যে ইনডেক্স মানে ওই একটা নতুন জিনিস নিয়ে এখানে জমা করতেছে, আর এইটা তারপর 7 রিটার্ন করছে, পজিশন আকারে 7 রিটার্ন করছে। ওকে, ভালো কথা। তাহলে আমরা কি করছি যে সার্চ, আমরা যেটা ভুল করতেছি সেটা হচ্ছে এই স্ট্রিংটারে নতুন একটা ভেরিয়েবলে জমা রাখিনি। তাহলে আমরা একটা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে জমা রেখে ফেলাই। আমরা লেট দিলাম, লেট দিয়ে আমরা বললাম যে ধরেন সার্চড টেক্সট বলে দিলাম, সার্চ টেক্সট ইকুয়াল ওইটা বইলা আমরা কি করলাম, এইটা দিলাম। এখন আমরা একটু প্রিন্ট নেওয়ার চেষ্টা করি কনসোলে সার্চ টেক্সটার কি অবস্থা দাঁড়ায়। এই যে সার্চ টেক্সট লিখলাম, এইটার আবার টার্মিনালটা ওপেন করলাম, কন্ট্রোল জে চাপ দিয়া কিবোর্ডের। এই অবস্থায় আমরা লাস্ট কমান্ডটা চলে গেছে। আমরা এই স্ক্রিপ্টটা এটা স্ট্রিং ডট জেএস এর মধ্যে আছে, তাহলে আমাদেরকে নোড স্ট্রিং ডট জেএস এ ক্লিক করতে হবে। এইটা আমাদেরকে 0 দিতেছে, 0। কারণ কি, আমরা এটা কিছুই সার্চ করিনি, তো সার্চ না করলে তো 0 দিবেই। তাহলে দেখেন লোকালটা এর আগেরগুলোয় স্ট্রিং লেখা থাকতো, মানে এই যে একটা স্ট্রিং, এই যে আপনার কোটেশনের মধ্যে দিত। স্ট্রিংয়ে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে দুইটা আমরা কি দিলাম, এই যে আমরা দুইটা স্ল্যাশের মতো দিলাম। তারপর কোন ওয়ার্ডটা খুঁজতে চাইতেছি, তাহলে আমরা ওই যে ওয়ার্ডটা ধরেন এখান থেকে সিম্পলি ওয়ার্ডটারে খুঁজতে চাইতেছি, সিম্পলিটারে আমরা শুধু ওইটারে যদি নেই, এখানে যদি প্রেস্ট করে দেই, কে যেন আবারও আসছে কলে। আচ্ছা, তো সিম্পলিরে যদি এখন আমরা সার্চ করি, তাহলে সিম্পলি আমাদেরকে স্ট্রিং সার্চ দিয়ে কি দেখাবে এটা একটু দেখি। 15 দেখাইতেছে, কারণটা কি? বলতে চাচ্ছে যে 15 পজিশনে আছে সিম্পলি। আমরা যদি এইখান থেকে গুইনা আসি যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15 পর 15 হচ্ছে এই যে এই আগেরটা, তারপরের থেকে শুরু হইতেছে এই সিম্পলি। তার মানে সিম্পলি আছে 15তম পজিশনে। এখন আমরা এই সিম্পলির জায়গায় আমরা এটারে টেক্সটারে খুঁজবো, দেখি টেক্সটটা কততম পজিশনে আছে। আমরা যদি টেক্সটটাকে খুঁজি, তখন আমরা দেখতে পারবো যে টেক্সটটা আমরা পাচ্ছি হচ্ছে আপনার 28তম পজিশনে। তার মানে এই জায়গাটা 28তম পজিশন। আমরা আর একটু দেখি যে আমাদের নিচেও একটা টেক্সট আছে। আমরা যদি এই টেক্সটটাকে একটু চেঞ্জ করে দেই যে টিই, তাহলে এটা কোন পজিশনটা পায় সেটা আমরা একটু দেখি। এখন বলতেছে আগের মতো যে ওই ইন্ডেক্স অফ দিয়ে দেখার মতো 75তম পজিশনে এইখানে। তার মানে খেয়াল করেন যে ইন্ডেক্স অফ দিয়ে দেখলেও আপনাকে এই যে ইন্ডেক্স অফ দিয়ে দেখলে আপনাকে প্রথম দিক দিয়ে সার্চ করে, যখনই সেটা মিলে তখন সেটা আপনারে বলে দেয় সেটার পজিশন কত। আবার লাস্ট ইন্ডেক্স অফটা হচ্ছে পিছন দিয়ে স্ট্রিংয়ের খোঁজা শুরু করে, ওই অক্ষরগুলা অথবা ওই ওয়ার্ডটাকে খুঁজা সে ওইটা আপনার নাম্বারটা বলে দেয়। কিন্তু একটা অসুবিধা আছে, যা আমি এইখানে যদি ইন্ডেক্স অফ বা লাস্ট ইন্ডেক্স অফে যদি আমি অক্ষর মানে এখানে বড় ছোট হাত লিখে ফেলাই,
তাইলে কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে বড় ছোট হাত যদি আলাদা আলাদা লিখি তাহলে বড় ছোট হাত কিন্তু এই যে দেখেন এটা যে ছোট হাত দিছে এইটার আর ধরতেছে না, কিন্তু সার্চে একটা সুবিধা আছে। ছোট হাত দিয়ে আমি বলতে পারি যে লাস্ট টাইম যদি বলে দিই আই, এর মানে হচ্ছে যে সার্চ, এই আই কথার মানে হচ্ছে ইনসেনসিটিভ, অর্থাৎ আপনার এই সার্চ এখন যে কোনো জায়গার থেকে খুঁজতে পারবে, মানে এইটা বড় হইলেও চলবে ছোট হইলেও চলবে, মানে এই অক্ষরগুলো মিললে হবে, বড় ছোট হাত কোনো কিছুতে কোনো সমস্যা নেই। আমি যদি সব বড় হাতেও লেখা দিই তাইলেও দেখবেন যে সার্চ এখন রেজাল্ট খুঁজে পাবে। যদি আবারও রান করি স্ক্রিপ্টটা তাহলে দেখবেন 28, তার মানে কি ইভেন আমি যদি যে পেন্টিংস বা অ্যান্ড কথাটারও বড় হাতে লিখি, যেহেতু আমি এটা কেস ইনসেনসিটিভ করে দিছি, এখন সে কিন্তু অ্যান্ড খুঁজে পাবে। এই যে অ্যান্ড পাইছে, তাহলে কোন অ্যান্ডটা সে পাইছে? এই অ্যান্ডটা সে পাইছে। আমি সার্চ করছি কিন্তু বড় অ্যান্ড দিয়ে, কিন্তু সে পাইছে ছোট অ্যান্ড, কারণ কি আইর কারণে সে কেস ইনসেনসিটিভ আকারে খোঁজা শুরু করছে। আর একটা জিনিস দেখি এটাতে কাজ করে কিনা, জি জি লিখলে সেইটা কাজ করার, যদি কাজ করে তাহলে বুঝাই দেবো বিষয়টা কি। আচ্ছা, আমরা আর একটু ছোট্ট কাজ করি, এইখানে আর একটা অ্যান্ড লিখে দিই, অ্যান্ড। ওকে, এই স্ক্রিপ্টটারে আবার আমরা রান করি। আমরা এখন দেখতে পাচ্ছি জিটা সম্ভবত সার্চের সাথে কাজ করতেছে না, আমরা এটা একটু বুঝে নেব। জি যেটার সাথে কাজ করবে সেইটার সাথে জির একটা মজার একটা বিষয় আছে। তো ঠিক আছে, সার্চটা আমরা বুঝে গেছি। সার্চের পরে আমরা একটু দেখি আর কি কি অপশন আছে আমাদের কাছে। স্ট্রিং সার্চের আর কি কি অপশন আছে, ম্যাচ নামের একটা কথা আছে, এবং ম্যাচে নিচে দেখতেছি জি সাপোর্ট করে। তাহলে ম্যাচটা কি? তাহলে আমরা এই লাইনটারে ডুপ্লিকেট করে ফেলাই, এই যে নিচের লাইনটারে আমরা ডুপ্লিকেট করি, এইটাকে আমরা কমেন্ট করি, আর এইটার মধ্যে আমরা অ্যান্ড এইটারে বলে দিই ম্যাচ। ম্যাচ যদি আমরা বলি এবং আমরা যদি অ্যান্ড খুঁজি, এবং অ্যান্ড যদি ওই যে আই কেস ইনসেনসিটিভ করে খুঁজি, তাহলে আমাদেরকে অ্যান্ড দিলে কিন্তু একটা কি ব্যাক করতেছে, একটা অ্যারে ব্যাক করতেছে। তো অ্যারের মধ্যে অনেক কথাবার্তা ব্যাক করতেছে, বলতেছে যে হ্যাঁ এটা এততম পজিশনে আছে, তারপরে বলতেছে যে আচ্ছা ইনপুট মানে দেওয়া হয়েছিল এত, সেইখানে অ্যান্ড পাইছি আমরা, মানে অনেক তথ্য সে আমাদের দিতেছে। আমরা যদি এইটারে জাস্ট জি করে দিই, দেখি কি আসে সেটা। জি যদি দিই তাহলে বলতেছে নাল, তার মানে সে ম্যাচ জি দিয়া পাচ্ছে না। কিন্তু ম্যাচের আর একটা মজার জিনিস আছে, ম্যাচ অল। আপনি প্রথমে যদি ম্যাচ আমরা মানে জি না দিই, দেখি কি পায়, এইটা কিছুই পাচ্ছে না। কারণ কি, এই যে ম্যাচ অল দিয়া, এখানে দাঁড়ান দেখি তোমরা ম্যাচ অল জিনিসটা আছে কিনা আমাদের। এই যে ম্যাচ অল, ম্যাচ অল জিনিসটা সাধারণত এই যে পাচ্ছে না, কারণ এই জিনিসটা নাই, এই জন্য একটা এরর দিতেছে, বলতেছে যে এই জিনিসটা নাই। কারণ এর কারণটা হচ্ছে যে আপনার এই অ্যান্ড নামের কিছু নেই। তাহলে অ্যান্ডটারে পাওয়াইতে হলে, কারণ অ্যান্ড তো বড় হতে আমরা কোথাও দেই নেই, অ্যান্ডটারে যদি পাওয়াইতে হয়, এটা একটু ছোট করে দিই তাহলে পুরো লাইন আসবে। অ্যান্ড এইখানে যদি আমরা আই কথা বলে দিই, তাহলে এটা ইনসেনসিটিভ হয়ে যাওয়ার কথা, তার মানে এখন এটা পাওয়ার কথা। তারপরেও একটা ইরোর আসতেছে, ইরোরটা কি আমরা একটু পড়ার চেষ্টা করি। বলতেছে পজিটিভ কল নন গ্লোবাল, এইটা হচ্ছে রেফারেন্স ইরোর। কেন রেফারেন্স ইরোর হইলো আমরা একটু বুঝি। ম্যাচ অল, আমরা এইটারে একটু ছোট করে দিই আগে। এইখানে প্রথমে আমরা নর্মালি অ্যান্ড খুঁজি, দেখি রেফারেন্স ইরোরটা চলে যায় কিনা, পরে আস্তে আস্তে ঠিক করব। তো এইখানেও কিন্তু একটা কথা আছে যে রেগ এক্স সামথিং, আমরা একটু শেখার চেষ্টা করি যে অ্যান্ডটা দেওয়ার নিয়ম কি। অ্যান্ডটা দেওয়ার নিয়ম হচ্ছে এই যে আমরা যদি এটার একটা উদাহরণ দেখে ফেলাই, যে আমরা যেইভাবে স্ট্রিংয়ের মধ্যে সার্চ করতে পারি, অ্যান্ডটা দেওয়ার নিয়ম হচ্ছে ওই আগের মতো লেট দিয়ে করলাম, করার পর একটা দিলাম, তারপর ডট ম্যাচ অল দিলাম, দেওয়ার পরে আমরা এই যে এইভাবে সার্চ করতে পারি। আমরা কেননা এই লাইনটাই আমরা একটু কপি করে নিয়ে নিই, দেখি যে এইটা কাজ করে কিনা। সেই ক্ষেত্রে আমরা এইটার একটু কমেন্ট করে দিলাম, এই দুইটারও আপাতত কমেন্টে রাখলাম, রাখার পরে এবার নিচে চলে আসলাম। এইখানে আইসা আমরা এখন এইটাকে প্রিন্ট নিব, কোনটা? ইন্ডিকেটরকে প্রিন্ট নিব। তাইলে আমরা ইন্ডিকেটরে প্রিন্ট নেওয়ার জন্য ইন্ডিকেটর লিখলাম, লেখার পরে আমরা এই স্ক্রিপ্টটাকে একটু রান করলাম, সেইটাও আমাদেরকে দিতেছে যে রেগেক্স ইয়া ইটারেশন দরকার। তো রেগেক্স ইয়া ইটারেশন দরকার দিছি আমরা, এরপর একটা আই দিয়ে দিই কেস ইনসেনসিটিভ, দেখা যাক যে এটার জন্য পাই কিনা।
এই আমাদের কিন্তু আগের মতো যে আগে যেমন অবজেক্ট দিতেছিল ওইরকমই একটা অবজেক্টের মতো দিতেছে, যে বলতেছে একটা অবজেক্ট, এটার মানে কি একটু পরে আমরা বুঝবো অবজেক্টের মানেটা কি। তো ও আচ্ছা আচ্ছা, এইটা আপনি এসে প্রিন্ট নিতে পারবেন না, এইটা আপনাকে জাভা স্ক্রিপ্টে প্রিন্ট নিতে হবে, এই যদি ম্যাচ অল ব্যবহার করেন, নাইলে সেটা কাজ করা যাবে না। ম্যাচ অলের জন্য ভালো একটা পদ্ধতি আছে, এইটা এখন এই মুহূর্তে দেখা লাভ নাই। আর ইনক্লুডস আপনাকে ট্রু ফলস রিটার্ন করবে। তো ইনক্লুডস কথাটা কি করে একটু দেখেন। ইনক্লুডস আমি যদি বলি যে ভাই এই স্ট্রিংয়ের মধ্যে কি, কথার কথা আমি জাস্ট বললাম যে ভেরি নামের ওয়ার্ডটা আছে কি না, এইটা যদি ভেরি থাইকা থাকে তাহলে সে বলবে ট্রু। আর আমি যদি এখানে ভেরি নাই, ধরেন আছে হচ্ছে মোস্ট, এখানে মোস্ট নাই, তাইলে আমাকে রিটার্ন করবে ফলস। তো তার মানে আমি এইটা একটা স্ট্রিংয়ের মধ্যে একটা জিনিস আছে কিনা সেটা চেক করতে পারবো কোনটা দিয়া, এই দিয়া সেটা আমি চেক করতে পারবো হচ্ছে, ও এটা ভুলে ওইটা নিয়ে গেছি। ইনক্লুডস মানে এইটা এটার অন্তর্গত কিনা, অন্তর্গত হইলে সেটা হবে যে ইয়েস, আর নাইলে নো। আর কি আছে স্ট্রিংয়ের মধ্যে, স্টার সুইট, এটা তো বললামই, স্টার সুইটও ট্রু দিবে, আবার এন সুইটও ট্রু ফলস দিবে, যে এই জিনিসটা কি ওইটা দ্বারা শুরু হয়েছে কিনা। আমরা এইটারে একটু দেখে ফেলাই, এইটারে একটু আনকমেন্ট করে ফেলি। এইখানে বইলে দি হচ্ছে স্টার্ট উইথ, এইখানে আমরা বললাম যে স্টার্টস উইথ আই, এটা কি আই দ্বারা শুরু হয়েছে কিনা, যেহেতু এটা আই দ্বারা শুরু হয়েছে দেখেন এটা ট্রু পাঠাইছে আমাদের। কিন্তু যদি বলি যে না, এইটা কি আমাদের লেটসে ক্যাট দ্বারা শুরু হয়েছে কিনা, এখন এটা তো শুরু হয় নাই ক্যাট দ্বারা স্ট্রিংটা, এই যে এটা আই দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা আমাদের ফলস দিচ্ছে। অনুরূপভাবে আমরা স্টার্ট সুইটও দিতে পারি, এন্ড সুইটও দিতে পারি। যদি আমরা বলি যে এটা কি ভাই, এইটা কি যে পপুলেশন এইটা দ্বারা শুরু হয়েছে কিনা, তাহলে দেখবেন যে এটা ট্রু আসবে রেজাল্ট। আমরা যদি এইটা দিয়ে সার্চ করি, ওই যে বলতেছে ট্রু, কারণ এই যে পপুলেশন এইটা আছে, এইটুক এটার মধ্যে আছে। যদি শুধু এইটা কাইটা দেই, কারণ দেখেন লাস্টে কিন্তু ডট থাকার কথা, ডট যেহেতু নাই, ওইটা পিছনের প্রথমটারে মিলাইতেছে, এই জন্য ফলস আসতেছে। কারণ এটা খোঁজাটা শুরু করছে এই পাশ থেকে, তাহলে এই পাশ থেকে প্রথমে সে এইটারে খুঁজছে, এইটা যেহেতু পায় নাই, শুধু পপুলার আছে, তাহলে এটা ফলস। তো স্ট্রিং মেথড আমার মনে হয় এর থেকে বেশি স্ট্রিং মেথডের আপনাদের প্রয়োজন হবে না, মানে এই কয়টা স্ট্রিং মেথড মোটামুটি বলা যায় যে এইটা ঠিক আছে। তারপরে আসি অবজেক্ট, অবজেক্টটা আমরা একটু শিখে ফেলাবো এখনই। জাভা স্ক্রিপ্টে অবজেক্টটা কী জিনিস, অবজেক্ট আচ্ছা আগে স্ট্রিংয়ের এখানে সবগুলোর ধরি, কন্ট্রোল ইয়া, তারপর হ্যাঁ সব কমেন্ট করে দিলাম, নাহলে আবার কোনটা কিসের সাথে ঝামেলা করে। তাইলে আমরা বললাম হচ্ছে অবজেক্টস, অবজেক্টস বললে আমরা যদি বলি জেএস। এখন দেখেন আমরা একটা অবজেক্টস লিখে ফেলাই, আমরা একটা কাজ করি, আমরা এইটা নিয়ে আসি স্ক্রিপ্টের মধ্যে। আমরা একটা অবজেক্ট লিখছিলাম কোনটা, ওই যে পার্সন নামের যেটা অবজেক্টটা, এইটা, এই পার্সন নামের অবজেক্টটাকে আমরা ব্যবহার করি এইখানে। এইটারও আমরা একটু আনকমেন্ট করে দেই, আনকমেন্ট করে আমরা একটু ফরম্যাট করে ফেলাই, ওকে। তো এখন এই পার্সনটা একটা অবজেক্ট, অবজেক্ট কথার মানে হচ্ছে অবজেক্টের কতগুলা আলাদা আলাদা ফিল্ড থাকে, যেমন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং ওগুলো মান থাকে। অর্থাৎ আপনি যদি আপাত দৃষ্টিতে দেখেন, তার মানে কি, এইটাকে অনেক সময় বলে যে, এরকমও বলে যে এইটা হচ্ছে যে একটা কি আর হচ্ছে ভ্যালু, মানে একটা কি আছে আর সেটার ভ্যালু আছে, এটা জোড়া। তো এই যে আপনি এইভাবে দেখলেও বুঝতে পারছেন যে এরকম কমা দ্বারা কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, তার মানে কিটা হচ্ছে সেটা কি জিনিস, আর এটার ভ্যালুটা হচ্ছে এটা। অবজেক্টের জিনিসগুলোর আপনি অ্যাক্সেস কিভাবে নেবেন, অ্যাক্সেস নেওয়ার কতগুলো পদ্ধতি আছে। সেটার প্রথমটা আমরা যদি বলি, সেটা হচ্ছে ডট নোটেশন, নোটেশন ডট নোটেশনের মাধ্যমে আপনি চাইলে এই অবজেক্টের শুধু ফার্স্ট নেমটার ইয়া নিতে পারেন। তাহলে আপনি ফার্স্ট নেমটা যদি প্রিন্ট নিতে চান, আপনি লিখবেন যে পার্সন, ডট লিখবেন, লেখার পরে আপনি বলে দিবেন এই যে কতগুলো অবজেক্ট আছে সব কিন্তু পাওয়া গেছে। ফার্স্ট নেম যদি আমরা দেই, এবং এইখানে আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এটা প্রিন্ট করতে হবে যে অবজেক্ট ডট জেএস। এইটা কোনো একটা ইরোর রান করছে, ইরোরটা দেখতে হবে বানানটা ঠিক আছে কিনা, ও বি জে ই সি টি এস, অবজেক্টস হবে, এইটাই ভুল হয়েছে, তাহলে আমরা এস দিই।
হ্যাঁ, এই যে আমরা জন পেয়ে গেছি, ঠিক আছে? এইটা একটু পরিষ্কার করে নিই, এই যে পরিষ্কার করে ফেললাম, এই যে দেখেন জন আমরা পেয়ে গেছি এই জায়গা থেকে। তাহলে একটা ভ্যালুরে আমরা অবজেক্টের মধ্যে ডট দিয়া ওই কিটার নাম আমরা বললে আমরা ওই ভ্যালুটা পাইতে পারি। আমরা অনুরূপভাবে যদি এটার ইয়া পাইতে চাই, এস পাইতে চাই, আমরা যদি এখন আবার ওই স্ক্রিপ্টটা রান করি, দেখবেন যে আমরা কি পাইতেছি 45, কারণ ওই যে এজ 45 ছিল। তাহলে এই হচ্ছে অবজেক্টের ইয়া। আর একটা নোটেশন মানে আর একটা ভাবে অবজেক্টের ভ্যালু পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে আপনার ব্র্যাকেট নোটেশন। হ্যাঁ, নোটেশন, ব্র্যাকেট নোটেশনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ব্র্যাকেট নোটেশনটা ওই একই রকম, আপনি প্রথমে পার্সেন্ট বলবেন, এইখানে ফার্স্টে এই জিনিসটা দিবেন, ওই যে থার্ড ব্র্যাকেট, তারপরে আপনার বলতে হবে যে কোন জিনিসটা আপনি দেখতে চাইতেছেন। আপনি যদি ফোন দেন তাহলে আপনি ফোনটাও দেখতে পারবেন। এই যে আপনি যদি এইভাবে দেন, এই যে দেখাইতেছে ফোন নাম্বার, প্রথমে এইটার জন্য আসতেছে 45 আর এই ফোনের জন্য আসতেছে এইটা। এইভাবে আপনি অবজেক্টের বিভিন্ন ডাটার ইয়া নিতে পারেন, মানে এটার বলে হচ্ছে আপনার নানান ধরনের ডাটার আপনি কি বলে অ্যাক্সেস নিতে পারেন, ওইটাকে পাইতে পারেন। এখন আমরা একটু দেখে ফেলাই যে অবজেক্টে আমরা কিভাবে ডাটা ঢুকাবো, অর্থাৎ ডাটাটা কেমনে আমরা ওই অবজেক্টের মধ্যে নিব। ডাটাটা অবজেক্টের মধ্যে নেওয়ার জন্য প্রথমে বুঝতে হবে যে ডাটাটা অবজেক্টে নিব কীভাবে। ডাটাটা অবজেক্টে নেওয়াটা সোজা। আমি যদি যেই ডাটাটা অর্থাৎ যেই কিটা এখানে উপস্থিত নাই, ধরেন এইটার মধ্যে একটা জিনিস নেই, কোন জিনিসটা নাই এইটার মধ্যে, আমি যদি বলি যে এই পার্সনের কলেজের নাম নেই, তাহলে আমি জাস্ট আমার বললেই হবে যে কলেজ, কলেজ বললে কলেজের একটা মান দিলেই হবে। আমি যদি বলে দিই যে ভোলা কলেজ, তাহলে কি হবে, কলেজের এখন কিন্তু কলেজের একটা মান ঢুকে গেছে এটার মধ্যে। এই অবস্থায় যদি আমি কনসোল লক করি এবং আমি যদি এই যে পার্সনের মধ্যে এখন কিন্তু আমাকে কলেজ এখানে শো করতেছে না, কিন্তু আমি কলেজ দিলেই কিন্তু আমি কলেজের মানটা পাওয়া যাব। আমি যদি কলেজ দিয়ে দিই তখন দেখবেন যে আমি কলেজের মান পেয়ে গেছি, ভোলা কলেজ। আমি যদি পুরো অবজেক্টটাকেও প্রিন্ট করি, দেখবেন যে লাস্টে একটা ভ্যালু নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে কলেজ ইকুয়াল টু ভোলা কলেজ। কেমনে হইলো, কারণ আমি যে কলেজ নতুন করে সেটার মধ্যে ঢুকাইছি। অবজেক্টের থেকে মান বাদ দেয়া যায় না, অর্থাৎ ওই মানটা আপনাকে বাদ দিতে পারবেন না, বাট আপনি যদি অবজেক্টের থেকে একটা জিনিসের ভ্যালু মুছা ফেলাইতে চান, তাহলে আপনি ওইটারে আনডিফাইন করে রাখতে পারেন। আপনি জাস্ট এইখানে একটা দিলেন, যে ধরেন যে পার্সন দিলেন, ডট দিলেন, আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে ইজ ম্যারিড, এই জিনিসটা আপনি বলে দেন যে আনডিফাইন্ড, মানে এইটা এখনও তৈরি হয়নি। এখন আপনি যদি এখানে পার্সেন্টারে আবারও যদি প্রিন্ট নেন, তাহলে আপনি কি এই যে দেখেন একটা ভ্যালু দেখা যাচ্ছে যে আপনার এই ম্যারিড, এটা আনডিফাইন্ড, তার মানে আনডিফাইন্ড পাওয়া কোনো জিনিস দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, তাহলে ওইটার ভ্যালু আপনার কাজ করতেছে না। আর একটা পদ্ধতি হইতে পারে, আমি সেটা কখনো কইরা দেখিনি, আমি একটু কইরা দেখি। আর একটা হচ্ছে ডট দিলেন, ডট না, আপনি এখানে ব্র্যাকেট নোটেশন ব্যবহার করলেন, এইখানে আপনি বললেন যে ভাই এজ, আপনি এই যে এজ ধরলেন, এজরে বললেন যে এজ ইকুয়াল টু হচ্ছে মনে করেন যে কোনো কিছু না, মানে এজটা একটা এমটি স্ট্রিং, সম্ভবত এটা এমটি স্ট্রিংই আসবে। আনডিফাইন্ড দেওয়াটাই ভালো। আপনি যদি ওই যে এজ কিন্তু এমটি স্ট্রিং আসতেছে, এমটি স্ট্রিংটা থেকে আপনার আনডিফাইন্ড দেওয়াটাই ভালো যদি আপনি ওইটারে বাদ দিতে চান, তাহলে এইটা আপনার বাদ রাখেন এই পদ্ধতিটা। আচ্ছা, তাহলে আমরা অবজেক্টেরও কিছু ব্যাপার বুঝলাম, আমরা একটু এদের কাছে যাই, এরা অবজেক্ট নিয়ে আর কি কি করছে, মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে ইয়ার কথা। আচ্ছা, জেএস অবজেক্ট, এইখানেও কিন্তু এই যে অবজেক্ট তৈরি করছে তারা, তার ব্র্যাকেট দিয়ে হাবিজাবি, এবং সেই অবজেক্টের মধ্যে যে দুইটা পদ্ধতি যেটা আমি বললাম যে ডট নোটেশন আছে আর অথবা আপনার ব্র্যাকেট নোটেশন আছে। এইটা ব্যতীত তারা আর কি করছে একটু দেখা যাক। ওকে, অবজেক্টের আর খুব বেশি কিছু একটা করে নাই, তবে একটা ছোট্ট জিনিস একটু মাঝখানে শিখায় নিই। এইটার একটু নিচে আনি কনসোল লকটারে, এটা নিচেই থাক। এইখানে আপনি যদি ধরেন অবজেক্টের মধ্যে ধরেন লাস্ট নেমটারে একটা ভ্যারিয়েবল বানাইতে চাচ্ছেন, মানে লাস্ট নেমটাই একটা ভ্যারিয়েবল হয়ে যাবে,
তাহলে আপনার কাছে কয়েকটা পদ্ধতি আছে। আপনি এরকম করতে পারেন যে আপনি বললেন যে কনস্ট্যান্ট, আপনার নাম দিলেন কথার কথা, যে লাস্ট নেম, আপনি এইভাবে নাম দিলেন যে লাস্ট নেম ইকুয়াল টু হচ্ছে ওই অবজেক্টের ভিতরে থাকা, কথার কথা যে ওই অবজেক্টের ভিতরে থাকা লাস্ট নেম। লাস্টে যে যদি আপনি এই যে লাস্ট নেমটা করেন, প্রিন্ট করেন, এই যে এটা যদি প্রিন্ট করেন, তাহলে অবজেক্টের মধ্যে লাস্ট নেমটা এখন এটার মধ্যে চলে আসবে উইলসন। কোথার থেকে আসছে? এইখান থেকে আসছে উইলসন। কিন্তু এইটা একটা ভালো পদ্ধতি না। কেন একটা ভালো পদ্ধতি না? কারণটা হচ্ছে যে ধরেন আপনি যদি এজরেও আর একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে চান, আপনি বলবেন যে এইটা ইকুয়াল টু পার্সন, হ্যাঁ, ডট, এই যে আপনি এজ বললেন, বলার পরে এখন আপনি প্রিন্ট নিতে চাইতেছেন এজ, এবং এজটা আপনি প্রিন্ট নিলেন, এবং আপনাকে এরকম একাধিক জিনিস প্রিন্ট নিতে হলো, এরকম একাধিক জিনিসে ওই একই নামের একটা দিয়ে সামনে এইটা একটা ভেজাল। এই জন্য একটা পদ্ধতি আছে অবজেক্টের মধ্যে, এটাকে বলা হচ্ছে ডি স্ট্রাকচারিং। হ্যাঁ, ডি স্ট্রাকচারিং কীভাবে করবেন? ডি স্ট্রাকচারিং করাটা খুব সোজা। এইটা একটা সূত্র মাথায় মনে করায় দিই। আপনার দেখবেন যে অবজেক্টটা কিসের মধ্যে থাকে, একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকে। তাহলে কনস্ট্যান্ট লেখার পরে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেটটা মানে মানে ওই আপনার কিছু না লেখা আগে কোন অবজেক্টটারে ডিস্ট্রাকচার করবেন সেটা বলবেন। তাহলে আমি পার্সন নামের অবজেক্টটারে ডিস্ট্রাকচার করব। এখন আমার কাজ অনেক ছোট হয়ে গেছে, আমি জাস্ট এখানে লাস্ট নেম দিলাম, কমা দিয়ে আমি যদি এজ দেই, আমি যদি এইখানে ফার্স্ট নেম দেই, তাইলে এরাই এখন অবজেক্টের থেকে বাইরে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে চলে আসছে। এখন দেখবেন আমি এখানে এই যে এইটা লেখার সময় যে সাজেশন দিতেছে যে ফার্স্ট নেম একটা ভ্যারিয়েবল আকারে আছে। আমি যদি প্রিন্ট নেই তাহলে এই যে আমি জন পাইতেছি। তাইলে আমি এইটার মধ্যে এখন কমা কমা দিয়েও প্রিন্ট নিতে পারবো। তাহলে আমি যে লাস্ট নেম নিলাম এবং আমি এজ নিলাম, তাহলে দেখছেন কত সোজা এক লাইনের মধ্যে আপনি সবগুলোরে বাইরে নিয়ে আসতেছেন। এইটাকে বলে হচ্ছে আপনার অবজেক্ট ডিস্ট্রাকচারিং। এই যে জন উইলসন 45, কারণটা কি? এই যে এইখান থেকে আমি তিনটারে প্রিন্ট করছি। এইটা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিংয়ের একটা পদ্ধতি, আমরা বুঝলাম। এরপরে দেখি আর কি আছে। অবশ্যই আমাদের সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন ছাড়া আসলে প্রোগ্রামিং করে কোনো লাভই নেই। কন্ডিশন কন্ডিশন মানেই হলো আপনার প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় জিনিস। আমি যদি এখন করি, এখন কন্ডিশন বর্ণনাটা করি। কন্ডিশনটা আগে একটু পূর্বে আমাদের বুঝতে হবে যে কন্ডিশনটা কিভাবে কাজ করে। আমি যে কন্ডিশন লেখা নিলাম, কন্ডিশন মানে কি বুঝাইতেছে যে এটার বাংলা কি, যে কোনো একটা অবস্থা, মানে অবস্থা ভেদে জিনিসটা চেঞ্জ হচ্ছে, মানে ওই জিনিসটার কন্ডিশনের উপরে ভিত্তি কইরা আমি একটা উত্তর পাবো, হয় এটা এই হবে নাহলে ওইটা অন্য হবে। তো আমি যদি বুঝাইতে চাই যে বিষয়টা কি হবে, ধরেন আমি একটা কন্ডিশন লিখতে পারি। আমি কন্ডিশন, একটা সিম্পল কন্ডিশন প্রথমে আমি লিখি। কন্ডিশন এভাবে লেখা যায়, আমরা একটা কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট দিয়ে বললাম যে ইজ, হ্যাঁ, রেইনিং, যে এখন কি বৃষ্টি হচ্ছে, আমরা বললাম যে ভাই ট্রু। এইখানে আপনি কন্ডিশন লিখতে পারেন। কন্ডিশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে ইফ দিয়েই শুরু হয় সব সময়। ইফ দেওয়ার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার কন্ডিশনটা লিখবেন। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে বলে কন্ডিশন ব্লক, যদি সেটা ইফের পরে লেখা থাকে। কন্ডিশন ব্লকে আপনি এইভাবে দিতে পারেন যে ইফ রেইনিং ইকুয়াল, বাহিরে না ভিতরে, এখানে যদি বলেন যে ইকুয়াল ট্রু, যদি রেইনিং ট্রু হয় তাহলে এখানে আপনি কনসোল লগ নেবেন যে আপনি এখানে একটা লেখা দিলেন যে টেক অ্যান আমব্রেলা উইথ ইউ। এইটা আপনি বললেন যে যদি বাহিরে বৃষ্টি হয়, যদি বৃষ্টি সমান সমান সত্য হয়, তাহলে তুমি একটা ছাতা নিয়ে বাহিরে যাও। এখন যদি আপনি এটারে করেন, ও আচ্ছা, ওই যে এটা তো অবজেক্টে প্রিন্ট নিতেছে, আমরা তো অবজেক্টে প্রিন্ট নিব না, আমরা তখন কন্ডিশনে প্রিন্ট নিব। তার মানে কন্ডিশন, তাইলে বলতেছে টেক অ্যান অ্যামব্রেলা উইথ ইউ, মানে তুমি একটা ছাতা নিয়ে বাহিরে যাও।
কিন্তু যদি অবজেক্টটা হইতো ফলস, তার মানে কি, তার মানে হচ্ছে যে ইজ রেইনিংটা তো হচ্ছে আপনার ফলস হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে না। তা আমরা তো বলছি যে যদি, মানে ইফ, যদি রেইনিংটা সত্য হয় তাইলে ছাতা নিয়ে বেড়ে যায়। এখন যদি আপনি প্রিন্ট করেন কিছুই হবে না। আপনি ধরেন এমন একটা জিনিসও তৈরি করতে পারেন যে যদি সেটা না হয় তাহলে কি হবে। এটা তো একটা জিনিস হলো যে হইলো আর কিছু না হইলো। এখন একটা বিষয় হলো যে একটা জিনিস হলো যে হইলো অথবা কিছু না হইলো, মানে হয় আপনার এইটা হইলে এতটুকুই হবে আর না হইলে কিছুই হইলো না, এই যে এখন যেমন আসলো। কিন্তু আপনি চাচ্ছেন যে কিছু না হইলেও যাতে কিছু একটা হয়, তাহলে আপনাকে বলতে হবে এলস। এলস বইলা বইলা দিতে হবে যে কি হবে তাইলে, মানে যদি সেটা না হয় তাহলে সেটা কি হবে। তাইলে আপনি বলবেন যে বলেন যে ইট ইজ এ সানি ডে, এটা একটা রৌদ্র উজ্জ্বল দিন। এখন দেখবেন যে যেহেতু রেইনিংটা হচ্ছে ফলস আর আমরা চেক করতেছি যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, তাহলে এইটা যেহেতু হচ্ছে ট্রু, তাহলে এইটা প্রিন্ট হওয়ার কথাই না। তার মানে এই যে এই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে সেইটুক কাজ করবে না, কাজ করবে কোনটা, এইটার বিপরীত যেটা হয়েছে, মানে উপরের এইটার বিপরীত যেটা হয়েছে ওইটা কাজ করবে, মানে এলসটা কাজ করবে। এখন যদি আপনি প্রিন্ট নেন বলবো যে ইট ইজ এ সানি ডে, এইটা একটা রৌদ্র উজ্জ্বল দিন। এখন কন্ডিশনে শুধু যে এইভাবে লেখা যায় যে ইকুয়াল ইকুয়াল এরকম না, কন্ডিশনের ক্ষেত্রে আরও কিছু অপারেটর আছে, ম্যাথমেটিক্যাল অপারেটরের কাজপত্র করা যায়। আমরা একটু ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে আবার একটু স্ট্রিংয়ে ফেরত যাই। আমরা এইখানে কয়েকটা ম্যাথমেটিক্যাল অপারেটর, পরে আমরা কন্ডিশন অপারেটরটা শিখে আসবো। তাইলে আমরা এখানে কি শিখবো, ম্যাথমেটিক্যাল অপারেটর। তাইলে আমরা এই যে ম্যাথ অপারেটরস, তাহলে ম্যাথ অপারেটর মানে হচ্ছে, এখন দেখেন যে আমরা কনস্ট্যান্ট দিই বা লেট দিই। আমরা কনস্ট্যান্ট বললাম যে এক্স, এক্স সমান সমান ধরেন 10 এরকম বলতে পারি। আর কনস্ট্যান্ট আমরা ওয়াই সমান সমান যদি বলি হচ্ছে ধরেন ওয়াই হচ্ছে 12, কথার কথা। এখন আমরা একটা কাজ এইভাবে করতে পারি, আমরা কনসোল লক করে আমরা বলতে পারি যে এক্স, হ্যাঁ, এক্স যোগ ওয়াই, মানে আমরা কনসোল লগের মধ্যেই এক্স আর ওয়াই যোগ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে বইলা দিলাম যে এইটা নোড, এটা কিন্তু স্ট্রিং থেকে আসতেছে, তাই স্ট্রিং জেএস, কারণ আমরা এই যে এখন স্ট্রিংয়ের মধ্যে আছি। এটা বললো 22। আপনি চাইলে কিন্তু এই ভ্যালুটা অন্য আর একটার মধ্যেও জমা রাখতে পারেন। আপনি বলতে পারেন যে টোটাল, টোটাল হচ্ছে কি, টোটাল হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মানে কি এই এক্স ওয়াই, উপরের এক্স ওয়াই। এখানে আপনি ওইটা প্রিন্ট না দিয়ে আপনি বলতে পারেন যে টোটাল। তাইলে আপনি দেখলেন যে কি আসবে, ওই যে দেখেন আসছে 22। বিশ্বাস না হলে দেখেন আমি এই 22-এর এটা 18 বানায় দিই, এখন 28 আসবে, কারণ টোটালটা হচ্ছে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুর যোগফল। এটা যে শুধু যোগ হয় তা না, এটা 4টা জিনিস হয়। সেটা হচ্ছে কি হয়, যোগ ছাড়া হয় হচ্ছে বিয়োগ, বিয়োগের পরে হয় নর্মাল যে গুণ চিহ্ন হচ্ছে এইটা, আর ভাগ চিহ্ন হচ্ছে স্ল্যাশ, নর্মাল স্ল্যাশ। এইটা আমরা টোটালটা একটু চেঞ্জ করে নাম দিয়ে দিই হচ্ছে মাইনাস, এইখানে আমরা বলে দিই মাল্টিপ্লাই, আর এইখানে আমরা বলে দিই হচ্ছে ডিভাইড। বানান মনে হয় দুইটাতেই ভুল গেছে, আমরা একটু এইখানে এই হচ্ছে মাল্টিপ্লাই আর এই হচ্ছে কোনটা, ডিভাইড। এখন আমরা যদি এই যে এগুলোও প্রিন্ট করি তাহলে এগুলোর ওই ভ্যালুগুলোই আমাদের কাছে আসবে। আমরা সবগুলোই প্রিন্ট করে দেখতে পারি যে প্রথমে মাল্টিপ্লাই প্রিন্ট করলাম, তারপরে ডিভাইড প্রিন্ট করলাম, তারপরে মাইনাস প্রিন্ট করলাম, আর তারপরে টোটাল কি আমরা রাখছি, হ্যাঁ টোটাল প্রিন্ট করলাম। এখন যদি আপনি এটা রান করেন দেখবেন যে হ্যাঁ, প্রথমে এই যে আপনার মাল্টিপ্লাই হয়েছে, ওইটার সাথে গুণ হয়ে এটা হয়েছে, এটা ভাগ হয়েছে, মাইনাস করার পরে যেহেতু 10 হচ্ছে আপনার ছোট সংখ্যা, 18 বড় সংখ্যা, তাইলে মাইনাস হলে -8 হয়, আর যোগ করলে এইটা আসে। এইগুলো হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল অপারেটর। আর এইটা একটু বুঝাইলাম,
এটার পাশাপাশি আপনি যদি এখন যদি আপনার কন্ডিশনে ফেরত যায় জিনিসটা বুঝতে সোজা হবে। কন্ডিশনের ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটাকে বলা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটরটা কি? লজিক্যাল অপারেটর এই দেখেন, লজিক্যাল অপারেটর আপনি যদি বলেন লেট দিয়েও করতে পারেন, কনস দিয়ে, আপনি লেট দিয়েই করেন, সমস্যা নেই। লেট আপনি যদি বলেন যে এক্স মানে হচ্ছে আপনার 10, এইখানে লজিক্যাল অপারেটরটা কি আপনি এবার এখন চেক করবেন। আপনি বলবেন যে এই যে লেট ইয়া না, আপনি যদি বলেন যে যদি এক্স এই যে গ্রেটার দেন, যদি এক্স যদি 9 থেকে বড় হয়, আপনি বলে দিলেন 9 থেকে বড় হয়, তাহলে আপনি এখানে একটা প্রিন্ট নেবেন। এই প্রিন্টটা ধরে নিলে আপনি বলবেন যে 9 ইজ, আপনি বলে দিলেন গ্রেটার, যে সরি এটা পরে দেখতেছি, গ্রেটার 9 না, এটা হবে এক্স ইজ গ্রেটার, এরকম একটা প্রিন্ট আসবে। আচ্ছা, এইটা দেখাচ্ছে না কারণ আমরা ওই যে আমরা ফাইল চেঞ্জ করছি, আমরা কন্ডিশনে চলে আসছি। তাহলে কন্ডিশনে কেমনে যাব? 2 ফাইল উপরেই তো থাকার কথা। এই কন্ডিশন আমাদেরকে বলে দিতেছে এক্স ইজ গ্রেটার, কারণ কি যুক্তি ঠিক আছে, কিন্তু যদি চিহ্নটারে ঘুরাইয়া দিই, দাঁড়ান একটু সমস্যা হয়েছে। ওকে, এখন যদি আমরা চিহ্নটাকে জাস্ট ঘুরাইয়া দিই, তাহলে দেখবেন কিছুই প্রিন্ট আসতেছে না। কারণ হচ্ছে কিছু প্রিন্ট হওয়ার জন্য আমরা কিন্তু এলস দিইনি। যে এই যুক্তিটা যদি সত্য না হয়, এই যুক্তিটা যদি মিথ্যা হয়ে যায়, তাইলে কি প্রিন্ট আসবে? তাইলে আমরা এখানে এলস দিতে হবে, যে এই যুক্তিটা যেহেতু এখন মিথ্যা, এই অবস্থাতে আমরা একটা প্রিন্ট নিতে পারি যে কনসোল, আমরা বললাম যে এক্স, দাঁড়ান, আমরা এখানে বললাম যে এক্স ইজ স্মলার। এখন দেখবেন যে প্রিন্ট আসবে এক্স ইজ স্মলার। কারণটা কি? আমরা এই যেটা ঘুরাইয়া দিছি, তার মানে আমরা এখানে চেক করতেছি যে 9 বড় না এক্স বড়, কিন্তু এই যে চিহ্নটা ঘুরাই দিছি, চিহ্নটা ঘুরাই দিলে আমাদের কাহিনীটা কি হয়েছে, যেখানে যুক্তিটা আগে ছিল যে এক্স যদি 9 থেকে বড় হয়, এখন এইখানে যুক্তিটা দিয়ে দিছি যে এক্স যদি 9 থেকে ছোট হয়, এক্স যদি 9 থেকে ছোট হয়, তাহলে তো এই যুক্তিটা ভুল, কারণ এক্স হচ্ছে অলরেডি আপনার মানে 10। তাইলে এইটা প্রিন্ট আসবে, মানে সেকেন্ডটা প্রিন্ট আসবে, সেকেন্ডের মধ্যে যাই থাকবে তাই প্রিন্ট আসবে, যেইটা আমি লিখবো সেটাই প্রিন্ট আসবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরে আরও কয়েকটা ধাপ আছে, সেইটা একটু দেখাই। লজিক্যাল অপারেটরে আপনি বলতে পারেন যে ইকুয়াল, মানে এই যে গ্রেটার দেন ইকুয়াল মানে কি? মানে হচ্ছে যে আপনি যদি এবার 10 দেন, কথার কথা মনে করেন, যে পার্থক্য তফাৎটা একটু বোঝার জন্য দেখাচ্ছি। এই যে এক্স ইজ গ্রেটার কিন্তু উপর থেকে আসতেছে, কারণ কি? এই চিহ্নটার মানে যে হয় সেটা এক্স এর থেকে বড় বা এর সমান, মানে বড় বা সমান, বড় বা সমান। অনুরূপভাবে আমরা উল্টাও দিতে পারি, আমরা এখানে বলতে পারি যে এই যে আগে বললাম ছোট বা সমান, এখনও এটা প্রিন্ট নিলে ওই উপরেরটাই আসবে, কিন্তু এইটা যদি এইটা না থাকতো, হ্যাঁ, তাইলেও আপনার কোনটা প্রিন্ট আসতো? দেখেন স্মলার, কেন নিচেরটা প্রিন্ট কেন আসলো একটু ভাইবা দেখেন। এইটা হচ্ছে যে এক্স কি 10, মানে এক্স 10-এর ছোট না বড়? এক্স মূলত 10-এর সমান, তার মানে সেইটা কোনো কিছু সমান মানে কোনোভাবেই সেই জিনিস ছোট না, মানে কোনো কিছু সমান মানে সেই জিনিস কিন্তু বড় না, মানে একজন একজনের সমান কিন্তু সেইটা কোনোভাবেই ওইটার বড় না। তো যেহেতু এটা বড় না, তাইলে এইটা প্রিন্ট না এসে আমাদের কাছে এইটা প্রিন্ট চলে আসছে। কিন্তু এইটা যদি আপনি বলেন যে হয় এটার থেকে ছোট বা এটার সমান, তাইলে আপনি এই চিহ্ন ব্যবহার করেন। এখন আর একটা জিনিস আপনি এখানে চেক করতে পারেন। সেই চেকটা আমরা কি করব, আমরা একটু জিনিসটাকে আবারও নর্মাল করি। আমরা এখানে চেক করব, আমরা একটু ঘুরাই নিই চিহ্নটা, আমরা বললাম যে গ্রেটার দেন অর ইকুয়াল বইলে আমরা এইটারে আবার প্রিন্ট নিলাম, দেখলেন গ্রেটার আসলো, এই যে এইটা। এখন এই এক্সটা আমরা এইটা বানাই দিই, এইটার কি বানাইলাম,
এটা স্ট্রিং হয়ে গেল। এখন দেখেন এটা কি প্রিন্ট আসে, এখনও গ্রেটারই প্রিন্ট আসতেছে। তার মানে কি এইটা স্ট্রিং হওয়ার পরেও এই সত্য ঠিক আছে, কারণ 10 আর 10 একই রকম, স্ট্রিংয়ের মধ্যে থাকুক আর স্ট্রিংয়ের বাইরে থাকুক। এখন আপনি যদি এইখানে এই ইকুয়াল এই এইখানে যদি আপনি এই 8 দিয়ে দেন তাহলে কিন্তু এটা মানে নিচেরটা আসবে। গ্রেটারই কিন্তু বারবার আসতেছে। গ্রেটার কেন আসতেছে এটাও একটু বোঝার চেষ্টা করি আমরা। কারণটা হচ্ছে যে এই স্ট্রিংয়ের মধ্যে থাকা 10 আর 10 কিন্তু এক না। এখন কোনো কিছু যদি স্ট্রিংয়ের মধ্যে থাকে এবং সেটা যদি আপনার সংখ্যার সাথে করেন, জাভা স্ক্রিপ্ট মনে করে যে আপনার ইয়াই হচ্ছে মানে সংখ্যা হচ্ছে স্ট্রিংয়ের থেকে বড়, এবং ইয়া হচ্ছে মানে সংখ্যা হচ্ছে আপনার স্ট্রিংয়ের থেকে মানে সংখ্যা হচ্ছে স্ট্রিংয়ের থেকে বড়, তাইলে সে সংখ্যার আগে প্রাধান্য দিতেছে আর আপনার 10-এর প্রাধান্য দিতেছে না। এই জন্য আপনি এখানে পাইতেছেন কি বারবার এইটাই প্রিন্ট হচ্ছে, যদিও এখানে 10 দেয়া আছে। এইটা প্রিন্ট হলে কিন্তু হওয়ার মানে না। আমরা একটা কাজ করি, এইখানে আমরা এটাকে 12 করে দিই। কথার কথা একটু দেখার চেষ্টা করি যে 12 করলে কি আসে স্মলার। কারণ কি এখন দেখেন যে 12 কিন্তু আপনার এর থেকে অধিক। 12 কার থেকে অধিক? এই যে এক্স এর থেকে অধিক। তাহলে এক্স এর থেকে অধিক হইলে যদি আমরা এখানে বলতেছি যে এক্স যদি 12 থেকে অধিক হয়, এখন এক্স হচ্ছে 10, এক্স তো 12 থেকে অধিক না, এই জন্য আপনি নিচের এটারে পাচ্ছেন। কিন্তু আপনি এইখানে একটু খেয়াল করতে হবে যে আপনি এক্স পাঠাচ্ছেন কিন্তু সংখ্যা না। যদি আপনি এক্স সংখ্যা না পাঠান, এক্স যদি আপনি সংখ্যা না পাঠায় থাকেন, তাহলে তো এই জিনিসটা কেমন যেন ভুলভাল শর্তই। এখন আপনার দুইটা শর্ত চেক করা উচিত যে ভাই আমি আগে দেখব যে এক্স বড় ছোট কিনা, কিন্তু তারও আগে আমি দেখতে চাচ্ছি যে এক্স কি আদেও কোনো প্রকারের সংখ্যা কিনা। যদি এক্স সংখ্যা না হয় তাহলে কিন্তু আমি এটা মানবো না। তাহলে এইটা আপনি কেমনে করতেন? তাহলে আপনি আগে এক্স দেন, আপনি টাইপ অফ এক্স চেক করতে যেতেছেন, তাহলে কি দিবেন? টাইপ অফ এক্স। যুক্তি হয়ে গেল দুইটা এখন টাইপ অফ এক্স, কিন্তু এইখানে একটা ইরর দিছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে টাইপ দুইটা যুক্তিকে যোগ করতে হলে আপনাকে একটা অ্যান্ড দিতে হবে, লজিক্যাল অ্যান্ড। এই যে আমরা এখন অ্যান্ডটা দিয়ে দিব লজিক্যাল অ্যান্ড। এখন কিন্তু সমস্যার সমাধান হয়েছে। আপনি প্রথমে চেক করতেছেন যে টাইপ অফ এক্স দেওয়ার পর আপনি যে ইকুয়াল আপনি কিসের সাথে টাইপ অফ এক্সটা যে দেখবেন, আপনি বলবেন যে টাইপ অফ এক্স অবশ্যই নাম্বার হইতে হবে। নাম্বার হইলে যদি সেটা নাম্বার হয় এবং যদি সেটা 12-র অধিক হয় তাহলে এইটা প্রিন্ট হবে, আর যদি না হয় এইটা প্রিন্ট হবে। এখন যদি আমরা এটা দেখি, এখন দেখতেছেন নিচেরটা প্রিন্ট হচ্ছে। কারণটা কি? কারণ প্রথমেই আপনার বুঝতে হবে যে টাইপ অফ এক্স কিন্তু নাম্বার না। এইটারে যদি এখন সত্য করতে হয় তাহলে কি করতে হবে দেখেন, আমি যদি এইটারে চেঞ্জ করে দিই, আমি যদি এটা 10 দিই তারপরেও দেখবেন প্রিন্ট হবে না, এই স্মলারই কিন্তু আসছে। এর কারণটা কি? যে হ্যাঁ নাম্বারে মিলছে, কিন্তু এক্স তো 12-র অধিক বা 12-র সমান না। আমি এখন একটা কাজ করি, এক্স নিশ্চয়ই 12-র অধিক বা সমান না, বাট মানে সরি 10-এর, হ্যাঁ 12-র অধিক বা সমান না, বাট 10-এর তো সমান, অধিক না হোক 10-এর সমান। এখন দেখবেন যে প্রিন্ট কোনটা আসছে, প্রিন্ট আসছে যে গ্রেটার, মানে এইটা কাজ করছে। দুইটা লজিক দেওয়ার পরে এটা কাজ করছে। একটা লজিক দিয়ে আমি চেক করতেছি যে এইটা টাইপ কি আদৌ এইটা, এবং এই যে অ্যান্ড আমি এবং এক্স কি 10-এর বড় বা 10-এর সমান কিনা, তার মানে দুইটা লজিকই কিন্তু সত্য। এইটার টাইপ হচ্ছে এখন নাম্বার, এবং এইখানে হচ্ছে এক্স হচ্ছে এটার অ্যাটলিস্ট 10-এর সমান। তাহলে দুইটা লজিক যখন সত্যি হবে তখন এইটা প্রিন্ট হবে। এই লাইনটা 15 নম্বর লাইন। এখন দেখেন এইটারে যদি আমি এইটা করে দিই, কোনটা এই যে জাস্ট করে দিছি কি স্ট্রিং বানায় দিছি, তাহলে কিন্তু প্রথম লজিকটা ভুল। টাইপ অফ এক্স কিন্তু কোনোভাবেই আপনার না মানে নাম্বার না, এটা কিন্তু স্ট্রিং। এই জন্য আপনি নিচেরটা পাচ্ছেন, এই যে এইটা প্রিন্ট পাচ্ছেন। কেন এটা প্রিন্ট পাচ্ছেন? কারণ টাইপ অফ এক্স এইটা না। এখন যদি অ্যান্ড সহকারে এইটা কাইটটা দেন তাইলে আবার দেখবেন ট্রু হয়ে গেছে, মানে এইটা প্রিন্ট হবে। কারণ কি? আপনি এক্স চেক করতেছেন, এক্সের টাইপ চেক করতেছেন না। তাহলে এক্স 10-এর সমান আছেই, এই যে এক্স কিন্তু 10-এর সমান ঠিকই আছে, কিন্তু এটা স্ট্রিংয়ের মধ্যে। এই জন্য এখন আপনার এই জন্য মাঝে মাঝে আপনাকে দুইটা
কন্ডিশন একত্রে চেক করতে হয়। এখন এইটা আমরা একটু কমেন্ট করি, এরপর আমরা বুঝতে চাচ্ছি যে আমরা যদি একসাথে আমরা যদি একত্রে 3টা ইয়ারে চেক করতে যাই, কন্ডিশন চেক করি, তাহলে কেমনে করব? ধরেন আমরা এখানে বইলা দিলাম যে একটা বাচ্চার বয়স, তা আমরা বললাম যে চাইল্ড এজ, মনে করেন এটা একটা পার্কে যাইতেছে, তো পার্কে বাচ্চাটার টিকিট লাগবে কি লাগবে না সেটা আমরা চেক করতেছি। তাহলে আমরা বলবো যে ইফ যদি আমরা বললাম যে চাইল্ড এজ যদি আপনার যদি আমরা বললাম যে আচ্ছা যদি আপনার 8-এর থেকে ছোট হয়, তাইলে আমরা এখানে বলবো যে নো টিকিট নিডেড, এটা বলে দিলাম যে তার টিকিট কাটা লাগবে না। আর যদি সে 8-এর থেকে বড় হয়, এলস, তার একটু ঝামেলা হয়েছে, এলস যেহেতু সে 8-এর থেকে বড়, তাইলে আমরা তার একটা প্রিন্ট করে দিব যে আমরা বলবো যে 50 টাকা মাস্ট বি পেইড, 50 টাকা দিতে হবে যদি সে 8-এর থেকে বড় হয়ে থাকে। এখন যদি আমরা প্রিন্ট করি, বলতেছে 50 টাকা মাস্ট বি পেইড, কারণ আছে তো, কারণ চাইল্ড এজ কিন্তু 10 তো 8-এর থেকে অবশ্যই বড়, তো 10 8-এর থেকে বড় হলে তো 50 টাকা দিতে হবে। কিন্তু মনে করেন যে একাধিক বয়স সীমা আছে, 8-এর থেকে বড় ঠিক আছে, মানে 8-এর থেকে 10 বড়, কিন্তু 10 বছরের বাচ্চা তো অতটা বড়ও না। তাইলে আমরা কইতে চাইতেছি যে যেই বাচ্চা মনে করেন 14 বছরের নিচে, তার 50 টাকা দেওয়া লাগবে না, তার 20 টাকা দেওয়া লাগবে। সেইটার জন্য আমরা এইখানে এই এলস ইফ নামের একটা জিনিস আছে, এলস ইফ, এইটা আমরা যোগ করব এবং এলস ইফের মধ্যে এখন আমরা লিখব একসাথে কি হইল, আচ্ছা এলস ইফের মধ্যে আমরা এখন লিখে ফেলবো কন্ডিশনটা লিখব যে হ্যাঁ যদি চাইল্ড এইটা আপনার 14 থেকে ছোট হয়, তাহলে আবার নতুন একটা টাকা সে দিবে। কত দিবে? আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, সে মোটামুটি 8-এর থেকে ছোট না, বাট আমরা ধরে নিলাম সে 12 থেকে তো ছোট, তাই আমরা তারে বললাম যে ভাই তোমার এই 12 থেকে যেহেতু ছোট, এখানে 12 দিয়ে দিই, তাহলে তাকে অন্তত পক্ষে 10 টাকা দিতে হবে আমরা বললাম। তাহলে এই যে দ্বিতীয় যুক্তিটা ঢুকাইতেছি হচ্ছে এলসিপির মাধ্যমে, যে ঠিক আছে সে 8-এর থেকে সে হয়তো বা বড়, কিন্তু 10 বছরের বাচ্চা তো অত বড় না, আমরা 12 থেকে আবার আর একটা টাকা তাকে দিতে হবে, 10 টাকা, মানে পূর্ণবয়স্ক ব্যক্তির টাকা তাকে দেওয়া লাগবে না। তো আমরা এখন যদি প্রিন্ট নিই, তখন বলতেছে যে 10 টাকা মাস্ট বি পেইড। কারণটা কি? কারণ সে 10 বছর, সে 12-র ভিতরেই পড়ে। ধরেন আর একটা কন্ডিশন আছে, 18 বছরও কিছু কিছু জায়গাতে শিশু বইলা গণ্য করা হয়, শিশু আইন অনুযায়ী 18 বছর একটা শিশুর বয়স। তাইলে আমরা এইটা একটু চেক করে নিই। তাহলে আমরা বললাম যে আচ্ছা যার বয়স 18-র নিচে, তাইলে তাকে অন্তত হাফ টাকা দিতে হবে 18-র নিচে, মানে 12-র উপরে কিন্তু 18-র নিচে। এখন আমাদের এটা দেখি কোনটা প্রিন্ট আসে। যদি এটা ক্লিক করি, বলতেছে তো 10 টাকা মাস্ট বি পেইড, কারণ সে তো 10, কিন্তু হোয়াট ইফ সে যদি 13 হয়, 13 কিন্তু 12-র উপরে, এটা মনে রাখতে হবে। তাহলে কি ঘটনা ঘটে এবার দেখি আমরা। এইবার বলতেছে যে 13 12-র উপরে, 13 12-র উপরে হওয়ার কারণে কি ঘটনা ঘটছে, তাকে কিন্তু এইটা তখন চলা শুরু করছে কোড। কোনটা? এইটা, কারণ 13 12-র উপরে কিন্তু 18-র ঠিকই নিচে, এই জন্য তাকে 25 টাকা দিতেই হবে। আর ধরেন সে যদি বয়স হয় 21, তাইলে তাকে কি করতে হবে এটা আমরা একটু দেখে নিই। 21 হইলে বলছে যে 50 টাকাই তাকে দিতে হবে। তার মানে এই যে 21টা, মানে এইভাবে আপনার একাধিক কোড ব্লক কিন্তু ঢোকানো যেতে পারে ইয়ার মধ্যেও, মানে এলসিফের মধ্যেও একাধিক কোড ব্লক
ঢুকানো যাইতে পারে, এইটার মাধ্যমে মূলত এটা কাজ করে। এইবার আমরা একটু চলে আসি এইখানে আর কি আছে। আমরা এই যে এইটা দেখলাম, এখন আমরা একটু লুপ দেখব, মানে লুপের রিক্যাপ, লুপটা কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে। তার আগে আমরা এটার একটু কমেন্ট করে আসি। কমেন্ট করার পরে এখানে এসে আমরা একটু লুপ লেখা ফেলাই। লুপ, এই যে লুপ ডট জেএস, আমরা যদি এটা লুপ ডট জেএস দিই, লুপটা কি করে? লুপটা হচ্ছে আপনার ততক্ষণ পর্যন্ত একই কাজ হয় যতক্ষণ পর্যন্ত সেইটা, কেউ কি আসলো নাকি? জি আপু, আপনার আপনার জন্য আমি লেখা রাখছি, পরে আর আমি পাঠাইতে ভুলে গেছি। আমি আজকে আপনার বইলা দিব, টেনশন নাই। আর আমি ওইটা একটা এক্সটেন্ডেড লিঙ্ক দিব, কারণ আমার লুপের ক্লাসটা তো শেষ করতেই হবে। আচ্ছা, তো লুপ নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, লুপের কথাটা একটু বলে ফেলি। লুপটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটার পুনরাবৃত্তি ঘটে যতক্ষণ পর্যন্ত ওই কন্ডিশনটা সত্য থাকে, মানে কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটার পুনরাবৃত্তি ঘটে। তো লুপ কি দিয়ে দেয়? ফর দিয়ে দেয়। প্রথমে লিখতে হবে ফর। ফরের মধ্যে এটা হচ্ছে বেসিক লুপ দেখাইতেছি, তো সেইখানে বললাম যে ফরের মধ্যে এক্স একটা ভেরিয়েবল আমরা খুললাম, তারপরে এটাকে শেষ করলাম আমরা, এইটা বললাম, তারপর বললাম হচ্ছে আমরা একটু লুপের একটু ভালো একটা দেখেই নেই, উদাহরণ ফর লুপের। হ্যাঁ, আপনাকে এইখানেই বলে দিতে হবে, প্রথমত আপনাকে এইখানে বলে দিতে হবে যে এক্স এর মান কত। তা আমি বলে দিলাম এক্স এর মান 0। তারপরের যুক্তিতে আপনাকে বলতে হবে যে এক্স কতক্ষণ পর্যন্ত ওই কাজটা করবে। আমরা বলে দিলাম যে এক্স যতক্ষণ পর্যন্ত 7 ছোট হবে, তাইলে সে এরপরে এইটা সেকেন্ড কন্ডিশন অফ, আমরা বলে দিলাম যে এক্স এর মান এক এক করে বৃদ্ধি হবে। দেখেন এক এক মানে এই যে প্লাস প্লাস মানে হচ্ছে এক্স এর মান এক এক করে বৃদ্ধি পাবে। এখন আমরা এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ধরুন প্রথমে আমরা এক্স প্রিন্ট করে দেখি। তাহলে এইখানে যদি আমরা এইখানে এইটা কেটে দেই এবং এইটা দেই, তখন দেখতেছেন 0 1 2 3 4 5 6 এইভাবে প্রিন্ট হচ্ছে। কারণটা কি? আমরা প্রথমে বলছি যে এক্স এর প্রাথমিক মান, প্রাথমিক অনুযায়ী এক্স এর মান হচ্ছে 0, এবং আমরা এক্স রে তখন একবার প্রিন্ট করছি। তারপরে এই কন্ডিশনে গেছে, মানে দেখেন কন্ডিশনটা কাজ করে কীভাবে। প্রথমে আপনার মানে এই লুপটা কাজ করে, প্রথমে এইখানে আসছে, আসার পরে সে এক্স এর মান 0 পাইছে, পাওয়ার পরে সে এইটারে পড়ছে, এইটারে পড়ে দেখছে যে হ্যাঁ এক্স এর মান হইতেছে 7 থেকে ছোট, এবং এক্স এর মান 1 বৃদ্ধি করলাম, করার পরে সে এখানে যায় এক্স রে প্রিন্ট দিছে। তো এই এক্স রে প্রিন্ট দিছে 0 0 দিয়ে শুরু হয়েছে, 0 প্রিন্ট করছে। তারপরে দেখেন সে আবার ঘুইরা, মানে এই যে ঘুরতেছে এই জন্যই তারা আবার লুপ বলতেছে, সে কিন্তু থামে নাই, সে কিন্তু 7 বার প্রিন্ট করছে। সে আবার এক্সে গেছে, এক্সে গেছে, ওই যে আপনি এক্সের মান তখন 1 যোগ করছিলেন, এই জন্য 1, এখন আর এক্সের প্রাথমিক মান 1 আর নাই, কিন্তু মানে 0 আর নাই, 0 এখন 1 হয়ে গেছে, কিন্তু 0 এখন 1 হইলেও কিন্তু 7 ছোট। তখন সে আবার ঘুইরা এক্স রে প্রিন্ট করছে, তখন সে 1 ছিল। এইভাবে সে 2 রে প্রিন্ট করছে, 3 রে প্রিন্ট করছে, 4 রে প্রিন্ট করছে, 6 পর্যন্ত সে প্রিন্ট করছে। 6 করার পরে সে আরেকবার করছে প্রিন্ট। সেটা কি প্রিন্ট করে নাই, সে এক্স এর মান 7 বানাইছে। 7 বানাইয়া দেখে যে 7-এর থেকে তো এক্স আবার 7 কখনো 7-এর থেকে ছোট না, এটা মাথায় রাখতে হবে। 7 7-এর থেকে বড়ও না, বা 7 7-এর থেকে ছোটও না। এই জন্য সে করছে কি, ওই 6-তে যা আটকায় গেছে, কারণ এটা তো এই কন্ডিশনটা হয় না, এই কন্ডিশনটা তো ভুল হয়ে যায়, এই জন্য সে আর প্রিন্ট করে নেই। এবং এইটা যে শুধু আমি এক্স রে প্রিন্ট করতে পারবো তা না, আমি এখানে আমার মনের যে কোনো কথা প্রিন্ট করতে পারবো, যতক্ষণ পর্যন্ত এক্স এই কন্ডিশন মানবো ততক্ষণ পর্যন্ত ওইটা প্রিন্ট আসবে। আমি যদি বলি যে এই যে আমি যদি এখানে বলে দিই হ্যাপি কই গেল নিউ ইয়ার, আমি যদি এইটা বলি, তাহলে সে কিন্তু এই যে কি করতেছে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার কথাটা প্রিন্ট আসতেছে যতক্ষণ পর্যন্ত এক্স
সাতের থেকে ছোট ততক্ষণ পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার কথাটা প্রিন্ট আসতেছে। তো এই হচ্ছে প্রথম বেসিক লুপ, কিন্তু বেসিক লুপ খুব একটা কাজে লাগে না, মাঝে মাঝে লাগে। এছাড়া যেই লুপটা বেশি কাজে লাগে সেইটা হচ্ছে আপনাদের কোন লুপ, সেটাকে বলা হচ্ছে আপনার সবচেয়ে বেশি লাগে অফ লুপ। অফ লুপটা অ্যারে ছাড়া কাজ করে না, তো আমরা একটা অ্যারে বানায় ফেলাই। অ্যারের মধ্যে আমরা অ্যারের থেকে কিছুটা নিয়ে আসি, এই অ্যারের থেকে আমরা এই যে ব্যানানা টানানা এইটারে নিয়ে আসি কপি করে। আমরা যদি এইখানে প্রেস্ট করি এবং এই ফর অফ লুপে আমাকে বলতে হবে যে ওই যে ফ্রুটস আছে, ফ্রুটসের মধ্যে প্রত্যেকটা এক একটা আলাদা ফ্রুটরে আমরা কি বলতেছি, এক একটা আলাদা ফ্রুটরে আমরা ফ্রুট বলতেছি। তাইলে আমরা লেট দিয়ে খুলে নিলাম ফ্রুট, নতুন একটা ফ্রুট খুললাম, মানে হচ্ছে ফ্রুটস না ফ্রুট। কার কার মধ্যে খুললাম, কোন অ্যারের মধ্যে খুললাম, তাইলে বলতে হবে অফ। অফ বলার পরে আমাকে বলে দিতে হবে ওই অ্যারের নাম, বলার পরে আমি এখানে লিখতে পারবো। যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আইটেম আছে ততক্ষণ পর্যন্ত আমি কনসোলে লেখা পাবো। আমি যদি এইভাবে লিখি যে কথার কথা যে আমার এই যে ফ্রুট আছে, নর্মাল যেটা ফ্রুট, আমি যদি সেইটা বইলা যদি লাস্টে এখানে বইলা দেই যে ফ্রুটের নামটা বললাম ইজ ইয়াম্মি, হ্যাঁ ওই ফলটা সুস্বাদু, যে ফ্রুটস হয়ে গেছে, হ্যাঁ ফ্রুট ফ্রুট আমি বললাম যে ওই ফলটা সুস্বাদু। এইভাবে যদি আমি বলি তাহলে দেখেন কি হচ্ছে, ওই যে প্রথমে আচ্ছা এইখানেও একটা ইয়া দিয়ে নিই স্পেস, তাহলে কি আসতেছে এই যে অ্যাপেল ইজ ইয়ামি, অরেঞ্জ ইজ ইয়ামি, ব্যানানা ইজ ইয়ামি। মানে লুপটা এইভাবে করতেছে যে প্রথমবার অ্যাপেলের উপরে আসছে, তখন সে কনসোলে গেছে যে ফ্রুটের পরিবর্তে অ্যাপেল সে নিয়ে আসছে, আসার পরে এতটুক প্রিন্ট হয়েছে, হওয়ার পরে সে আবার ঘুইরা অরেঞ্জের উপরে গেছে, সে অরেঞ্জের এখানে বসাইছে, ইজ ইয়ামি প্রিন্ট হয়েছে। তারপরে এটা শেষ হওয়ার পরে আবার সে কী করছে, ব্যানানার উপরে গেছে, ব্যানানার এখানে বসাইছে, ইজ ইয়ামি প্রিন্ট করছে। তো এইভাবে সে ঘুরা ঘুরা বারবার যতক্ষণ পর্যন্ত অ্যারেটা শেষ হয়ে যেতেছে না ততক্ষণ পর্যন্ত সে একের পর এক এরকম প্রিন্ট দিতেছে। তো এইটা হচ্ছে ইয়া লুপের কথা, মানে ফর অফ লুপ, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং অনেক অ্যারে, অনেক ধরনের হয়তো অ্যারে মেথড নাই, যেগুলো এই যে আমরা জয়েন করছি, পপ করছি, পুশ করছি, এটার ব্যতীত আপনার লুপ দিয়েও কিন্তু অ্যারের অনেক কাজ করা যাইতে পারে। আমরা যদি চাই যে অ্যারের মধ্যে অরেঞ্জ আছে কিনা এইটা আমরা যদি দেখতে চাই, এইটা কিন্তু এই আপনার ইয়া দিয়ে করা যাইতে পারে, মানে লুপ দিয়ে করা যায়। কারণ লুপ তো প্রত্যেকটা এলিমেন্টের উপরে একবার একবার করে ঘুরতেছে, তাই আপনি ওইটা দিয়েও চেক করতে পারেন। তাহলে আপনি কি দিলেন, ওই যে ফর দিলেন, এইটার মধ্যে ইফ দিলেন, ইফ দিয়া বইলা দিলেন যে ফ্রুট, মানে যেহেতু ফ্রুট মানে এক একটা করে ফ্রুট আসতেছে, আপনি বললেন যে ফ্রুট ইকুয়াল ইকুয়াল যদি ইয়া হয়, অরেঞ্জ হয়, যখন ফ্রুট ইকুয়াল ইকুয়াল অরেঞ্জ হবে তুমি তখন কনসোল লক করে দিবা, বলবা যে তুমি বইলা দিবা যে অরেঞ্জ ইজ প্রেজেন্ট, মানে অরেঞ্জ এখানে আছে। এখন দেখেন আমি যখন এটা চেক করতেছি যে অরেঞ্জ ইজ প্রেজেন্ট এই লেখাটা আসছে, অরেঞ্জ এখানে আছে। কিন্তু এইখান থেকে যদি আমি অরেঞ্জের চেঞ্জ করে কিউই দিয়ে দিই, কিউই আছে অরেঞ্জ কিন্তু নাই, তাহলে কিন্তু এটা কোনো কিছুই আসবে না। তাহলে আমি এখানে একটা এলসও বানায় দিতে পারি। এলস বানায় আমি বলে দিলাম যে এইখানে আমি বলে দিলাম অরেঞ্জ ইজ নট হিয়ার। এইটা যদি আমি প্রিন্ট করি আমি দেখতেছি এইখানে বলতেছে যে এলসটা প্রিন্ট হচ্ছে। কেন এলসটা প্রিন্ট হচ্ছে, প্রথমবার সে লুপটা অ্যাপেলের মধ্যে গেছে, অ্যাপেলের মধ্যে যা চেক করছে যে আছে কিনা, তখন দেখলো যে আরে অ্যাপেলের মধ্যে যাইয়া আপনার ওই জিনিসটা পায় নাই, এই জন্য প্রথমবারের জন্য সে কি করছে, এলসটারে প্রিন্ট করছে। আবার সে বসে থাকে নাই, সে আবার চলে গেছে এটার মধ্যে, কোনটার মধ্যে চলে গেছে, কিউইর মধ্যে, কিউইর মধ্যেও দেখছে যে না আপনার অরেঞ্জ নাই, তখন সে আবার ওইটা প্রিন্ট করছে এবং ব্যানানার মধ্যে গেছে,
ব্যানানার মধ্যেও যায় দেখছে যে সেখানে অরেঞ্জ নেই, এই জন্য বারবার আসছে অরেঞ্জ ইজ নট হিয়ার, অরেঞ্জ ইজ নট হিয়ার, অরেঞ্জ ইজ নট হিয়ার। এই জিনিসটা বারবার প্রিন্ট হয়েছে। এইটা দিয়ে আপনি বিভিন্নভাবে লুপরে কাস্টম করে এলস ইফ এইটা ওইটা দিয়ে আপনি বিভিন্ন জিনিসটা খুললা টুললে এইটা আছে কিনা ওইটা হচ্ছে কিনা এইরকম জিনিস আপনি এইভাবে চেক করতে পারবেন। আরও অল্প একটু আছে, আমরা আর একটা লিঙ্ক দিব। আমরা মোটামুটি লুপটা একটু হালকা পাতলা রিক্যাপ হয়েছে। লুপের এই যে দুইটা পদ্ধতি আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আপনার এই যে ফর লুপ, ফর অফ লুপ। আর এই লুপটা খুব কম ব্যবহৃত, কারণ এইটা প্র্যাকটিক্যাল। এই লুপটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করে করবেন। এরপরে আমরা আর একটা জিনিস দেখে ফেলাই, তাইলে আমরা জাভা স্ক্রিপ্টটা পরিপূর্ণ একটা রিক্যাপ হয়ে যাবে। সেটা হচ্ছে ফাংশন। ফাংশনটা কীভাবে লেখে? ফাংশনের কাজ হচ্ছে, আপনি যদি ফাংশনটা কল না করেন ফাংশন কাজ করবে না। ফাংশন সাধারণত ফাংশন লিখতে হলে কয়টা জিনিস লাগে? আপনার ফাংশন কিওয়ার্ডটা লিখতেই হবে। ফাংশন না লিখলে ফাংশন কাজ করবে না। ফাংশনে একটা নাম দিতে হবে। তাহলে আমি একটা নাম দিলাম যে মাই ফার্স্ট আমি দিলাম ফাংশন, আমার প্রথম ফাংশন। হ্যাঁ, আমার প্রথম ফাংশন দেওয়ার পরে এইখানে আমাকে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট। এই ফাংশন বানানটা মনে ভুল গেছে, ঠিক করে দিই। হ্যাঁ, এইটার মধ্যে আমি বললাম যে এইখানে আমি এইটার মধ্যে জাস্ট একটা লেখা দিয়ে দিলাম হ্যালো দেয়ার। হ্যাঁ, এখন নোট থেকে আমি ফাংশনটা একটু অন করি। কই গেল? যে ফাংশন ডট জেএস, এইটা প্রিন্ট করলে কিছুই আসতেছে না। কেন আসতেছে না? আমি তো এখানে কনসোল লক করছি, কারণ এই ফাংশনটা চলার জন্য আমি ফাংশনটাকে কল করিনি। আমি যদি কল করি তাহলে ফাংশনটা কাজ করবে। কল করার পদ্ধতি ফাংশনের নাম দেওয়া এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়া। যদি নাম এবং ফার্স্ট ব্র্যাকেট দেই তখনই ফাংশনের মধ্যে থাকা জিনিসটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। আমি যদি এইভাবে ক্লিক করি দেখবেন যে হ্যালো দেয়ার এটা আসছে। কারণটা কি? আমি যে ফাংশনের মধ্যে এটা লিখছি, পাশাপাশি ফাংশনের নাম ধরে এটা কলও করছি। সময় খুব কম আছে, আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিতেছি, ওই লিঙ্কটাতে যুক্ত হন। ফাংশনটা আজকে শেষ করাইলে রিক্যাপ হয়ে যাবে। ফাংশন নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে ফাংশন, আপনি যদি ফাংশনটা কল না করেন ফাংশনের মধ্যে থাকা জিনিস কখনোই আপনি দেখতে পাবেন না। শুধু যে ফাংশন এই এতটুকুই সিম্পল তা না, ফাংশনটাই জাভা স্ক্রিপ্টের মূলত প্রাণ। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কমন জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফাংশন। ফাংশন ছাড়া কোনো কিছুই কাজ করে না। সকল কিছুই ফাংশনের মধ্যে দিয়েই কাজ করে। এবং ফাংশনে কি কি করা যায়, আপনি তো এটা বেসিক দেখলেন যে ফাংশনটা আপনি নাম দিলেন, প্রথম ফাংশন লিখলেন, তারপর ফাংশনের নামটা দিলেন, সেই ফাংশনটার এভাবে দিলেন, দিয়ে আপনি কল করলেন, হয়ে গেল। এখন প্রথম প্রশ্ন, যে প্রত্যেকটা জিনিসের লুপের ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের মধ্যে আপনার লুপের শর্তটা লেখেন। এই যে লুপের শর্তটা লেখেন, লিখলে ততক্ষণ লুপটা কাজ করে। আপনি যদি লুপ বাদে আপনি কন্ডিশনে যান, কন্ডিশনেরও কিন্তু কি আছে, শর্তের জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। প্রশ্ন হলো ফাংশনেও তো একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা কি কাজে লাগে, এইটা কি কাজ করে? এই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটা কি কাজ করে সেটা আমরা এখন একটু দেখব। ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটা সাধারণত কোনো একটা কিছু ফাংশনের মধ্যে পাঠাইতে কাজে লাগে।
তো ধরেন আমি একটা ফাংশনের মধ্যে একটা জিনিস রে পাচ্ছি, কি পাচ্ছি আমি বইলা দিতে হবে যে আমি নাম্বার ওয়ান রে ফাংশনের মধ্যে পাবো আর নাম্বার টু রে আমি ফাংশনের মধ্যে পাবো। ধরেন আমি এবং এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু রে আমাকে পাঠাইতে হবে, নাম্বার ওয়ান হিসাবে কিছু পাঠাইতে হবে, নাম্বার টু হিসাবে কিছু পাঠাইতে হবে। তা আমি বললাম যে আচ্ছা আমি 2 আর 3 রে পাঠাবো, মানে 2 হবে হচ্ছে নাম্বার ওয়ান আর 3 হবে নাম্বার টু। আমি পাঠাইছি একটা নামে, কিন্তু ফাংশনের মধ্যে ওই জিনিসটা কাজ করবে শুধু নাম্বার ওয়ান আর নাম্বার টু নামে, অন্য কোনো নামে কাজ করবে না। তা আমি বলে দিলাম যে ধরেন কথার কথা আমি বললাম যে কনস্ট্যান্ট, নতুন একটা ভ্যারিয়েবল খুলতেছি ফাংশনের মধ্যে। কনস্ট্যান্ট আমি বললাম যে টোটাল সমান সমান হচ্ছে এই যে নাম ওয়ান, তারপরে বইলা দিব হচ্ছে নাম টু। এইটা আমি বললাম। বলার পরে ফাংশনের কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আমি এখানে আপনার কনসোল লক করলাম টোটালকে কনসোল লক যদি আমি করি, আমি দেখি এখানে কি করতেছে। এখানে যদি আমি ফাংশনের নাম দিই যে আমি 5 পাচ্ছি, কারণ আমি 2 রে পাঠাইছিলাম নাম 1 হিসাবে, নাম 2 কে আমি পাঠাইছি হচ্ছে না, মানে 3 রে আমি নাম 2 হিসাবে পাঠাইছি। ওইটারে আমি যোগ করছি, প্রথমে যোগ কইরা তারপর টোটালটারে আমি প্রিন্ট নিছি। এইটা হচ্ছে প্রথম ব্যাপার। ফাংশনে যে শুধু আমি আপনার এই যে যোগ করতাম না, আমি এই ফাংশনের মধ্যে একাধিকবার জিনিস পাঠাতে পারবো, একাধিকবার জিনিসটা কল করতে পারবো। তাহলে আমি ধরেন কয়েকবার আমি আলাদা আলাদা জিনিস পাঠাবো। তাহলে আমি এখানে এখন পাঠাবো 33 আর হচ্ছে 8। এই জায়গায় আমি পাঠাইলাম ধরেন 24 আর এখানে 99, ধরেন 99। এইখানে আমি দিলাম হইতেছে 67 আর এই জায়গা দিলাম 212। এখন দেখেন 4 বার ফাংশনের মধ্যে আমি লেখা জিনিস পাঠাইছি, ফাংশন কিন্তু এখন আমাকে 4 বার আলাদা আলাদা ক্ষেত্রের জন্য আমাকে প্রিন্ট আউট দিবে। এইটাই ফাংশন করে। এই যে প্রথমে এইটারে যোগ করছে, ফাংশন আমারে কনসোল লক দিয়ে দিছে। কোনটার জন্য কনসোল লক দিছে? এই যে এই লাইনের জন্য। দ্বিতীয়বার ফাংশন এই দুইটারে যোগ করছে। কোন দুইটা? এই দুইটারে যোগ করে আমারে কনসোল লক দিছে। তৃতীয়বার এইটা করছে, তারপর আমারে কনসোল লক দিছে। চতুর্থবার এটা আমার দিয়া কনসোল লক দিছে। এই হচ্ছে ফাংশন কয়েকবার এই কাজটা করছে। এই ব্যতীত ফাংশনে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। ফাংশন থেকে কোনো একটা জিনিস আশাকে যদি আমি কোথাও জমা রাখতে চাই, ধরেন আমি কথার কথা এইখানে যে 256 বা সামথিং পাইতাছি, কথার কথা মনে করেন এই লাইনগুলা নাই, এইটারে ধরেন আমি একটা কোনো কিছুর মধ্যে জমা রাখতে চাচ্ছি। আমি কনস্ট্যান্ট লিখলাম, বলে দিলাম মাই স্যালারি, আমি এরকম বললাম। এখন যদি আমি এটার প্রিন্ট নেই, তাহলে দেখবেন এই যে মাই স্যালারি আকারে কোনটা প্রিন্ট হচ্ছে, ওইটা প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি মূলত এইটার মধ্যে জমা রাখছি, আমার তো প্রিন্ট নেওয়ার ইয়া না। আমি কনসোল লক পরে করব বা পরে এই জিনিসটাকে একটা জায়গায় ব্যবহার করব, মানে এই যে এই ভ্যারিয়েবলটার। তাইলে কেমনে করবো? তাইলে আমাকে জাস্ট সিম্পল কাজ করতে হবে। এইখানে কনসোল লক না করে আমি বরঞ্চ রিটার্ন করতে পারি। রিটার্ন মানে হচ্ছে যে ফাংশনটা আমাকে একটা জিনিস রিটার্ন করতেছে, আমার ফেরত দিতেছে। কি ফেরত দিতেছে? আমারে টোটালে ফেরত দিতেছে, আর কিচ্ছু না। এখন আমি ফাংশনের বাহিরে এসা চাইলে আমি এইটাকে ব্যবহার করতে পারি। এই যে এইটারে এখন মাই স্যালারির মধ্যেই এইটা আর এইটার যোগফল জমা আছে। তাইলে আমি দেখেন বাহিরের থেকে যদি কনসোল লক করি এবং এইখানে যদি আমি বলে নিই যে মাই স্যালারি ইজ, এটা বইলা যদি এনে আর একটা স্ট্রিং রে যোগ করি এবং সেইখানে আমি কি লিখলাম, ওই যে মাই স্যালারি নামের যে এই যে এইটা আছে, যে কি বলে এই যে নতুন ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটার মধ্যে কি জমা আছে, ফাংশনটা সে কল করছে, এইটারে আর এইটারে সে পাঠাইছে। পাঠানোর পরে ফাংশনের মধ্যে এইটার এটা গেছে, যাওয়ার পরে সেইটাকে তারা টোটালের মধ্যে যোগ করে রাখছে, রাইখা টোটালটাকে রিটার্ন করে দিছে, মানে ফেরত পাঠাই দিছে। কারে ফেরত পাঠাইছে? এইটারে পাঠাই দিছে, মাই স্যালারিরে। তাইলে মাই স্যালারির মধ্যে জমা থাকার কথা হচ্ছে এইটা, এই যে এইটা আর এটার যোগফল। পরবর্তীতে যখন আমি সেইটাকে এই যে এইটাকে যখন ব্যবহার করতে চাইতেছি, কোনটাকে? এই যে মাই স্যালারিরে ব্যবহার করতে, আমি কনসোল লক দিয়া মাই স্যালারি দিয়া ওইটারে যখন ব্যবহার করতেছি,
তখন যা দেখেন কি প্রিন্ট আসে, এই যে প্রিন্ট চলে আসছে, দেখছেন মাই স্যালারি ইজ, এই লাইন থেকে প্রিন্ট আউটটা আসছে। তার মানে আমি চাইলে ফাংশনের যে কলটারে আমি ব্যবহার সাথে সাথে ব্যবহার না কইরা কোনো একটা কিছুর মধ্যে জমাও রেখে দিতে পারি, কনস্ট্যান্ট অথবা লেট লেখা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি এটাকে জমা রেখা দিতে পারি। কারণ কি আমার বিভিন্ন সময় হয়তো এটারা জমা রেখা বিভিন্ন কাজ করার প্রয়োজন হইতে পারে। ফাংশনের ক্ষেত্রে আর একটা সহজ পদ্ধতি আছে, এইটা যদি আপনি মনে রাখেন দুইটা একই রকম, তাহলে এইটা লেখার পদ্ধতি, এটা আপনার আগে ভ্যারিয়েবল লিখতে হবে। এটা একটু শর্টকাট পদ্ধতি বা একটু ছোটোখাটো দেখতে আর কি। মাই আমি লিখলাম, এখানে আগে নাম দিতে হবে, আমি বললাম যে মাই শর্ট ফাংশন। এইটা বলার পরে আমি এটা দিলাম, আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা কোথাও তো দিতে হবে, তাই আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটাকে অ্যারো ফাংশন বলে, অ্যারো ফাংশন, তাই আমি এটার ইকুয়াল দিলাম, এইটা দিয়ে আমি এইটা দিয়ে দিলাম, তাইলেই কিন্তু এইরকম ফাংশন হয়ে গেলো। আমার ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করা লাগলো না, আমি জাস্ট কনস্ট্যান্ট দিয়ে ফাংশনের নামটা লিখে দিলাম, এইটা দিলাম আর অ্যারো অ্যারো দিয়ে দিলাম। এখন আমি চাইলে ওই ফাংশনটারও কল করতে পারি। এই ফাংশনটারে আমি যদি কথার কথা এই ফাংশনটারে এই জিনিসটাকে আমি যদি এটার মধ্যে পাঠিয়ে দিই, এটার মধ্যে পাঠাইলে কিন্তু এটা কাজ করবে না। এর প্রধান কারণ হচ্ছে যে এ ব্যবহার করতেছে মাই স্যালারিরে, মাই স্যালারি তৈরি হয়েছে নিচে 16 নাম্বার লাইনে, আর এটা আগে ব্যবহার করতেছে, এই জন্য একে অবশ্যই আমার ওইটার আগে নিতে হবে, নাইলে কিন্তু সে ব্যবহার করবে। একটা জিনিস তৈরির আগে ব্যবহার হয়, এটা তো সম্ভব না, তৈরির আগে ওই জিনিসটার কোনো অস্তিত্ব নাই। এখন সে কিন্তু এই কথাটা প্রিন্ট করতে, কিন্তু প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ এখন সেটা আর একটা ফাংশনের মধ্যে যায় সেটা প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এই ফাংশনটারে তো কেউ কলই করেনি, তাই আমাকে এই ফাংশনটাকে এখন কল করতে হবে। এই যে মাই শর্ট ফাংশন এখনও কল হয় নাই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই এই ফাংশনটা কল হবে। তাইলে দেখেন এই ফাংশনটা ওই ফাংশনটার মধ্যে থাকা জিনিসটারে কনসোল লক করছে, মানে একটা ফাংশন আর একটা ফাংশনের মধ্যে জিনিসটারে নিয়ে সে কাজ করছে। এইরকমও কিন্তু ফাংশন করতে পারে, এতে হতবাক হওয়ার কিছু নাই। ফাংশন এক একটা ফাংশনের মধ্যে জিনিসপত্র শেয়ার করতে পারে, এটা আপনি যত চর্চা করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো কিভাবে এটা করতে পারে, আরও আরও অদ্ভুতভাবেও সে করতে পারে, আপনার সে অদ্ভুতভাবে এইটারেই সে জমা নিয়ে নিতে পারে টোটালি, মানে এইটা ওইখানে এইটার যোগফলটা কি হয়েছে, এই ফাংশনটা কল হয়েছে এই ফাংশনের মধ্যে, এবং এইটা দেখেন কালো হয়ে আছে, এটা কিন্তু কালো ছিল না, কারণ এইটা কালো হয়ে থাকার কারণটা কি, আপনি যদি এটা মাউস নেন বলে দিবে যে মাই স্যালারি ইজ ডিক্লেয়ার্ড, মাই স্যালারি তৈরি হয়েছে, বাট দিস ভ্যালু ইজ নেভার রিড, মানে হচ্ছে এইটা তৈরি হয়েছে কিন্তু এটা কোনোদিন ব্যবহার হয় নাই। ব্যবহার করতে তো আপনাকে হবে, এটা কি ওইটা তৈরি করলে তো হবে না, আপনার এটা রিটার্ন করে দেন ওই ফাংশন থেকে। যদি আপনি বলে দেন যে ভাই আমি রিটার্ন করতে চাইতেছি কাকে, এই যে মাই স্যালারিরে রিটার্ন করে, তাহলে এটা কিন্তু কালোর থেকে ঠিক হয়ে গেছে। এখন আপনি এটা কল করছেন কিন্তু কনসোল লগে কিছুই পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি কোনো লাইনে কনসোল লগ বলতে কিছুই লেখেন নাই। তাইলে আমরা একটা কাজ করি, এইটারে এই যে শেষে যাই, এইটারে কনসোল লগের মধ্যে দিয়া, কনসোল লগের ভিতরে দিয়ে এটারে আমরা কল করি, তাহলে কিন্তু এইটা আমরা পাবো। কেমনে পাইতেছি? এটা পাওয়ার কাহিনী হচ্ছে এই, স্যার, হ্যাঁ আপনার স্টুডেন্ট তো সব হারাই গেছে। কিছু করার নাই আপু, সবাই সবার মতো দূরে দাঁড়ে চলে যাইতেছে। সব ঘুম গেছে মনে হয়। যাক এটা সীমা শেষ আপু, করে দিই। শামীম আপু আর আমরা তিনজন শুধু। তামান্না আপু ছিল না? তামান্না আপু চলে গেছে? স্যার সে তো অনেক আগে গেছে মনে হয়। অনেক আগে চলে গেছে। বাহ, সুরভি আপু আমার একটু ফোন দিও ক্লাস শেষে। আমার ও শেষ, মাগো, আমার কি শেষ। লিখা? গিল্লিকা মানে কথা আছে তোমার আমার সাথে। ডর করে। কিসের ডর? স্যার কেউ ফোন দিতে কইলে আমার ডর করে। কারণ কি?
কখন কি কয়ালাই কি অন্যায় করে লাইছি কালা আর নিশ্চয়ই কোনো অন্যায় কোনো জায়গায় করছে এই জন্য ভয় পায়। আশা করি না কিছুই হয় নাই ওই বিষয়ে। যাই হোক, এখন ফাংশনটা শেষ করাই দিই, তাহলে মোটামুটি জাভাস্ক্রিপ্টের সকল কিছু আমাদের রিক্যাপ হয়ে যাব। এই ভিডিওগুলোই ঘুরে ঘুরে দেখবেন, কারণ ক্লাসের তো আর ভিডিও করার সুযোগ পান নাই, বাট ভিডিওগুলো যেহেতু ইউটিউব চ্যানেলেই থাকবে, ওইখান থেকে এটা বারবার 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 দেখলে আস্তে আস্তে মাথায় ঢুকবে। তারপরে যদি আপনি ওই যে ক্যালকুলেটর বানানো অ্যাপটা ট্রাই করেন, তাহলে সেটা আপনি পাইরা যাওয়ার কথা, কারণ সেইখানে ফাংশন, লুপ, কন্ডিশন এগুলাই ভরা। তখন আমরা যে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা করছে কি। তো ফাংশনের ক্ষেত্রে দেখছেন একটা ফাংশন সে দুইটা সংখ্যা নিছে, সেটা যোগ করে রিটার্ন করছে টোটালটাকে। আর একটা ফাংশন কিন্তু ওই ওই যেই ফাংশনটা সেইটার মধ্যে একটা সংখ্যা পাঠাইছে, এই যে ভ্যারিয়েবলের মধ্যে জমা রেখা ওই সংখ্যাটা পাঠাইছে। পাঠানোর পরে সেইটাকে সে আবার কি করছে, যেইটারে সে পাঠাইছিল জমা রেখা সেইটারে রিটার্ন করে দিছে। তাইলে এখন এই ফাংশনটার আমার কল করলেই কিন্তু আমি ওই সংখ্যাটারে দেখতে পারবো। তাহলে আমি এই ফাংশনটার আর একটা কন্ডিশনের মধ্যে দিয়ে, মানে সরি কনসোল লগের মধ্যে দিয়ে আমি যখন কল করছি তখনই কিন্তু আমি ওই ফাংশনটা দেখতে পারছি। এখন একটা সিম্পল একটা ফাংশনের উদাহরণ দেখব, যাতে একটু আগে আমরা যে ইফ কন্ডিশন তৈরি করছিলাম, কই গেল, একটু আগে আমরা যে ইফ কন্ডিশনটা তৈরি করছিলাম সেইটাকে আমরা একটু ডাইনামিক বানাইতে পারি। ডাইনামিক মানে কি, মানে আমরা বারবার কিন্তু এই যে বাচ্চার যে এই যে কন্ডিশনের যে বয়সটা, এটা বারবার নিজে হাতে মানে খালি হাতে চেঞ্জ করতেছিলাম, এটা খালি হাতে চেঞ্জ করাটা যাবে না। এইটা একটা ফাংশন বানাইতে হবে, জাস্ট ফাংশনে নিজ দিয়ে এটা বারবার কল করতে হবে। আমরা এইটার একটু ই করে নেই, কমেন্ট আউট করি। এখন যদি আমরা এইটারে একটু দেই, এইটা একটু দিয়া যদি এইটারে আবার একটু কমেন্ট আউট করে নিই, এই যে কমেন্ট আউট করলাম। এখন ধরেন এই জিনিসটা একটা ফাংশনরে আমরা কল করে সংখ্যাটা পাঠাবো, ফাংশন চেক করবে যে আসলেই এই এই বাচ্চার বয়স এত কিনা, তাইলে আমি এইটার কোনো দরকার নাই। এইটা না দরকার হলে আমি আগে ফাংশনটা লিখে ফেলাই। আমি দেখলাম যে ফাংশনটা লিখলাম যে ফাংশন, এটার নাম দিতে হবে, এটারে বললাম যে এজ, বয়স, চেকার। আমি যদি এরকম একটা নাম দেই, দিয়ে তারপর আমি এরকম করলাম, করার পরে এইখানের মধ্যেই তো ফাংশনের ঘটনা, এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যেই তো ঘটনাটা ঘটে, মানে হিসাবটা হয়। তাইলে আমরা এইটারে কি করলাম, কাট করে ফেলাইলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এইটার ভিতরে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে এটার মধ্যে পেস্ট করলাম। করার পরে এখনো কাজ হয় নাই। এই যে যে জিনিসটা সে ব্যবহার করতেছে এটা পাইলো কই, এই যে চাইল্ড এজ, এটা তো কোথাওই কোনো জায়গাতেই লেখা নেই, তাহলে এটা সে পাচ্ছে কই। তাইলে আমরা এইটারে বলতেছি যে আমরা এটারে পাঠাবো, ফাংশনটারে পাঠাবো, ফাংশনটা এটারে চেক করবে। তাহলে কেমনে পাঠাবো, এই পাঠানোটারে যেহেতু সে বারবার চাইল্ড এজরে দেখতেছে, আমরা চাইল্ড এজটারে এইখান থেকে ফাংশন থেকে রিসিভ করলাম, যে হ্যাঁ চাইল্ড এজটা এইখানে ফাংশনে রিসিভ হবে এবং এইটা এই যুক্তিগুলো দেখবে। এখন যদি আমরা এইখানে আমরা যদি এই যে এজ চেকার, এইটার জন্য আমরা যদি দেখি যে ধরেন সাপোজ এজ চেকারের মধ্যে আমরা একটা নাম্বার পাঠাইলাম, কথার কথা 22 পাঠাইলাম। এখন যদি দেখি যে কি করতেছে, হ্যাঁ এই যে 50 টাকা দিতে হবে। আমরা যদি এবার ধরেন এই যে 12 দিয়া দেই, তাহলে কি হবে দেখবেন যে এখন ফাংশনটা ওই 12 নিয়ে 12-র কন্ডিশন কোনটার সাথে মিট করে ওইটা অনুযায়ী দিছে। হ্যাঁ এইটার সাথে হয় নাই, কিন্তু কেন হয় নাই, সে আমরা 25 কেন দেখাইতেছে, কারণ 12 কিন্তু 12-র থেকে ছোট না, 12 সমান কিন্তু 12 ছোট না। তাইলে কন্ডিশনটা একটু ঠিক করে দিই যে 12-র ছোট এবং অথবা 12-র সমান, মানে এই যে 12-র ছোট এইটুকের জন্য ছোট, আর এইটুকের মানে হচ্ছে সমান, হয় 12 ছোট নাহলে 12 সমান। এইটারও আমরা ওই রকম করে দিই যে 12 ছোট নাহলে 12 সমান, 8-এর ছোট নাহলে 8-এর সমান। এখন যদি আপনি এইটার আবার রান করেন, তাহলে আপনি দেখতে পারেন যে 10 টাকা দিতে হবে। কারণ কি, এইটা তখন ওই যে 12-র ছোট বা 12-র সমানের মধ্যে পড়ে গেছে, এই জায়গাটার জন্য ওইটা প্রিন্ট আসছে যে হয় এটা 12 ছোট নাইলে এটা 12 সমান। এইবার আমরা যদি আবার এটা পাঠানোর সময় যদি আমরা কি করি, এটা যদি আবার ধরেন আমরা এবার দিয়া দিই 17 দিয়ে দিই, তাহলে আপনি পাবেন কোনটা, এটা পাওয়ার কথা 25 টাকা পে করতে হবে। আপনি যদি এইভাবে যান, এই যে বলতেছে 25 টাকা মাস্ট বি পেইড।
এবং বিষয়টা এটা না, এইটা আপনি একসাথে ফাংশন একবার লেখা পারলে সবচেয়ে শান্তির বিষয়, ফাংশন দিয়ে আপনি কয়েকবার আপনি আলাদা আলাদা বয়স আপনি চেক করতে পারবেন। যে ধরেন আপনি এই জায়গায় কইলেন যে না আমি 7 চেক করব, আমি এখানে 11 চেক করব, আমি এই জায়গায় 21 চেক করব, আবার আমি এই জায়গায় চেক করব, কাকে চেক করব, ধরেন 12 চেক করব। তাহলে আপনি সব চেক একবারে, আপনি কিন্তু আলাদা আলাদা এলসি পেলসি লেখা লাগে না, এখন সব একবারে হয়ে গেছে। তাহলে কি হইলো, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে হ্যাঁ 25 টাকা দিতে হবে কোন ব্যক্তির জন্য, প্রথম ব্যক্তি যে 17, তাহলে ঠিক আছে এই যে 25 টাকা, সে 18-র কম। তারপর বলছে যে এস চেকার 7 নিছে, এই যে 7 নেয়ার কারণে সে বলছে না টিকিটই নেওয়া লাগবে না, কারণ 7 8-এর ছোট। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে সে 11 চেক করতেছে, 11 চেক করে সে পাইছে যে সে 12 থেকে ছোট, তাহলে বলছে যে 10 টাকা দিতে হবে। তারপরে সে চেক করছে 21 তো আপনার অবশ্যই 18 থেকে বড়, তাহলে আপনার 50 টাকা দিতে হবে। এবং লাস্টে 12 সমান অথবা 12 ছোট, তাহলে 12 তো সমান, হ্যাঁ এই যে 12 সমান, তাই 10 টাকা দিতে হবে, এই যে 10 টাকা দিতে হবে। তাহলে এই যে ফাংশনের মধ্যে একবার আপনি কন্ডিশন, লুপ, যা খুশি তা লিখে ফেলান, এইটার মধ্যে আপনি কয়েকবার ওই ফাংশনটা ব্যবহার করতে পারবেন, আলাদা আলাদা ভ্যালু পাঠাইলেই কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। তো এইটাই ছিল ফাংশনের রিক্যাপ। এইটা নিয়ে আপনাদের বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম যদি আস্তে আস্তে ট্রাই করেন, তাহলে আশা করি আপনাদের এই ফাংশন বা অন্য অন্য জিনিস নিয়ে হাত পাও একটু, মানে এটা নিয়ে আপনাদের হাত পাকা হয়ে যাবে। আর যদি পাকা হয়ে যায় তাহলে আপনারা ফাংশন নিয়ে ঝামেলা বোধ করবেন না। তো ফাংশন নিয়ে ক্লাস এই পর্যন্তই শেষ। এবার বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিংবা কোনো কিছু? আমার আছে স্যার। জি আপু বলেন। জি আপু বলেন। স্যার আমার WP3 তে ঢুকেন। WP3-তে ঢুকবো, আচ্ছা। ঢুকলাম আপনার সীমাপুর WP3-তে। হুম স্যার হুম হুম এই যে আপনার নিচে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ইয়েটা দিছি সার্ভিসের ওইখানে, হুম হুম ওখানে স্যার ওই যা লেখা আছে ওইটাই থাকবে? মানে আপনার প্রথম ইয়েটা ওইটা থাকবে, পরের দুইটা অন্য কিছু দেব, শুধু কপি করে রেখে দিছি তো, মানে বুঝতে ডুপ্লিকেট করে পারছি, রেখে মানে দিছি। ডুপ্লিকেট করে রাখছেন, হ্যাঁ এইটা আপনি কয়েকটা জিনিস রিসার্চ করে আপনি এইটা দিতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারেন, ওয়েব ডিজাইন দিলেন, তারপর ইয়া দিলেন। সবচেয়ে ভালো হয় কি আপনি এইটা এই যে সার্ভিসেস প্রোভাইড ফর ইউ, এইখানে আপনি যদি কোনো ফিগমার থেকে স্ক্রিনশট কাইটা কাইটা দেখাইতে পারেন, তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। মানে সাদা মাটা না রেখা একটু এটার মধ্যে একটু ছবি ছবি দিলে মানে মানুষ ছবি ছবিগুলো একটু বেশি দেখে। আমি স্যার সে ছবি টবি পাবো কই? ফিগমা আছে না আপনার? ফিগমা আপনি ফিগমার মধ্যে কিছু ইয়া করেন নাই মানে? আমি কোনো ফিগমা টিগমা দেখে তো করিনি স্যার। না না, মানে আপনার কাছে কোনো ফিগমা ডিজাইন বা ফিগমার কোনো সাইডে লগ ইন টগ ইন কিছুই নেন নাই নাকি? না স্যার, স্যার আর আমার কি হয়েছে বুঝতেছি না, কোনো আপনি একটা আইকন কাজ যদি করতে পারেন, আমি একটা আইডিয়া দিই। এই যে আপনারটা হচ্ছে শুধু আপনার ওয়েবসাইটের টুকি থাকবে, আপনি ফার্স্টে সীমার জায়গায় যদি তামান্না লিখে নেন, তাহলে এই যে দেখেন তামান্না আপুর শেষের দিকে আপনি দেখতে পারবেন যে উনি কিন্তু কতগুলা ফিগমার ছবি কেটে নিছে। আপনি এই ছবিগুলো ওনার কাছ থেকে ডাউনলোড করে নিতে পারেন। বুঝতে পারছেন? আপনি এই ছবিগুলো ওনার কাছ থেকে এখানে যায়, এই যে ছবির উপরে রাইট মাউস ক্লিক করে এই যে দেখেন সেভ অ্যাজ দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এইগুলারই যদি আপনি আপনার এটার মধ্যে ব্যবহার করেন, আশা করি এটা চমৎকার সুন্দর দেখাবে। জি আপু, আর আপনার কি আইকনের কি আর সমস্যা? স্যার ওই যে আপনার ইসে ওই যে ওই দেখেন লেখছি যে হেডিং এর নিচে সাব হেডিং এ যে যেটুকু অল্প একটু লেখছি, এই জায়গা স্যার কি দেয়া যায়? এইখানে জি এইখানে স্যার। জি। এইখানে আপনি সবচেয়ে ভালো হয় আপনি একটু চ্যাট জিপিটি চলে যাবেন, মানে লগ ইন করা লাগবে না, সেইখানে ওরে দিয়ে একটু খাটাইবেন, আর কিচ্ছু না। এইখানে এই যে মেসেজে পাইবেন, আপনি মেসেজে বলবেন যে আপনি এখানে বলে দিবেন রাইট মি, হ্যাঁ আপনি বলে দিবেন যে ধরেন একটু ছোটই লিখলেন, বেশি বড় লিখলেন না, যে 70 ওয়ার্ডস অন মাই
স্কিলস, আমার দক্ষতার উপর 70 ওয়ার্ড লেখা দাও। আমি শিফট চাপ দিয়ে ইন্টার দিতেছি নিচের লাইনে আসার জন্য। এরপর আমি লিখলাম যে আই এম এ, এই যে ওয়েব ডেভেলপার, আবার শিফট চাপ দিয়ে ইন্টার দিলাম। এইখানে আপনি বলে দিলেন আপনার স্কিল কি কি আছে। আপনি বললেন যে মাই স্কিলস, কই গেল মাই স্কিলস আর এই যে সিএসএস, এইচটিএমএল, জেএস, পিএইচপি, ওয়ার্ডপ্রেস, আর বলবেন যে এলিমেন্টোর, আর কি আছে বলেন, কিছু বাদ গেছে? বুটস্ট্র্যাপ, বুট স্ট্র্যাপ। আপনি এটা দিয়ে ইন্টার চাপ দেন, দেখেন ও আপনারে সুন্দর করে কিছু সাদামাটা করে একেবারে 70 ওয়ার্ড লিখে দিবে। এই যে আপনি আর একটু ছোটও নিতে পারেন, বড়ও নিতে পারেন। এই যে আপনি দেখেন যে লেখাগুলো কিন্তু মোটামুটি সুন্দর আছে। অ্যাজ এ স্কিল ডেভেলপার আই প্রফিশিয়েন্টলি নেভিগেট কই গেল ডিজিটাল রিয়ালম উইথ দ্য এক্সপার্টিস ইন সিএসএস, এইচটিএমএল অ্যান্ড এইটা মানে সুন্দর করে ও সাদামাটা লেখা দিবে। আপনি চ্যাট জিপিটিতে যায় যে নিচে মেসেজ থেকে ওরা এটা বইলা বইলা লেখায় নেবেন। আপনি চাইলে আপনি যদি আর একটু কথা বলতে চান ওর সাথে, আপনি এই যে আপনি এটার মধ্যে নামও দিয়ে দিতে পারেন। আপনি বলে দিলেন যে মাই নেম ইজ সীমা, দাঁড়ান বরবাদ করি নাহলে আবার বুঝবে না, সীমা খাতুন। তাহলে দেখবেন যে এখন ওর এই মেসেজটা একটু চেঞ্জ হয়ে যাবে, লেখা আসবে এই যে সীমা খাতুন ইজ এ ওয়েব ডেভেলপার প্রফেশিয়েন্ট ইন অমুক 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 হ্যানতেন। ও কিন্তু সুন্দর করে এবার লিখে দিছে। তাইলে আপনি দুইটা কাজ করতে পারেন, আপনি এইখানে আর একটু ছোটো করে লেখা নিতে পারেন 20 ওয়ার্ড, বা আপনার কতটুকু ওয়ার্ডে দিলে ভালো লাগে সেটা একটু দেখেন। আচ্ছা, আপনার 70 ওয়াট দিলে কি ওই জায়গা ধরবে? 70 দিয়েন না, মানে আমি দেখানোর জন্য দিছি, আপনি হয়তো দিবেন 20 ওয়ার্ড। তবে 15 ওয়ার্ড একেবারে বেশি ছোট হয়ে যায়, মানে 15 ওয়ার্ড খুবই ছোট। তাহলে এখানে বোঝা যায় না যে আপনি কি কি পারেন না পারেন, এটা একটু ছোট হয়ে যায়। আর স্যার আমারও ইমেজের মাথার উপর ওটা কি আছে স্যার? ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর ওটা কি আসলো? এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা আপু রিমুভ হয় নাই, এই যে এইখানের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই। আহ, এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা কেমনে রিমুভ, আপনি এই ইমেজটা গ্রুপে দিতে পারেন, আমি ওইখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেরত পাঠিয়ে দেবো না। এইটা ঠিক আছে স্যার, আপনি দিয়ে দিবেন তাহলে। আচ্ছা, আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ সীমা করে। আপু অনেক গরম তো এই জন্য ছাতার ব্যবস্থা হয়েছে তোমার মাথার উপরে। হ্যাঁ, তামান্না আপুর তো ছিল না, তবে তামান্না আপু মনে হয় ভিডিওটা দেখে নেবে, আমি এখনই বলে দিতেছি, ভিডিও থেকেই দেখে নিলে ভালো হবে। তামান্না আপুর ক্ষেত্রে উনি যেটা করতে পারে, উনি যেহেতু একটা রং ফোকাস করছে লাল, ওনার সব কিছু লাল রঙের কাছাকাছি রাখা উচিত, মানে দুইটা রঙে থাকা উচিত, লাল সাদা অথবা গোলাপি সাদা। ওইভাবে থাইকা এইগুলির মধ্যে ওই রংটা দিয়ে ফোকাস করা উচিত, সর্বোচ্চ দুইটা বা তিনটা রং, মানে এখানে কিন্তু অনেক বেশি রং। বিশেষ করে এইখানে ব্যবহার হইতেছে নীল, এইখানে হচ্ছে লাল, আবার এইখানে হইতেছে গোলাপি, তারপরে এইখানেও লাল এবং গোলাপি, এইখানে আবার একটা পেস্ট কালার বা নীল কালারের একটা শেড এবং গোলাপি, তারপরে এইখানে আবার ব্যাকগ্রাউন্ড লাল, এইটা লাল। তো অনেকগুলা কালার, আবার এখানে নীলও আছে। এই জন্য একই ধাঁচের কালারের মধ্যে থাকাটা বেশি ভালো হবে। এইগুলা আগের থেকে সুন্দর হয়েছে আমার মনে হয়, এই যে এই পাশের এইগুলা। তামান্না আপু, আশা করি আপনি যখন ভিডিওটা দেখবেন এই ভিডিও দেখে এইটা ইয়া করে নেবেন আপনি। স্যার ওইগুলো মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করছে, এই জন্য এমন হয়েছে নাকি? কোনগুলো আপু? এইগুলা? এই যে, হুম, হ্যাঁ, এগুলা ক্যানভায় বানাইছে, দেখেই বোঝা যায়। এই জন্য আমি বলবো হচ্ছে যে প্যাস্টেল প্যাস্টেল কালার, এই প্যাস্টেল কালারের থেকে, কালার হান্টের থেকে তামান্না আপু একটু দেখে নেবেন। এবং ধরেন আপনার কাছে যেই কালার ভালো লাগে সেই শেডের একই কালারের কাছাকাছি থাকবেন, মানে একেবারে এক কালার, এবং ওইটার হুবহু অন্য কালার, ওইটা একটু মানে দেখতে কেমন যেন লাগে। এমনি সীমাপুরটার ক্ষেত্রেও এই কথাটা বলবো যে এইটার সাথে এইটা খুব সুন্দর গেছে, এই যে এই বাটনের কালারের সাথে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যাচ্ছে, মানে চোখে লাগে না। তাইলে একটা কাজ করতে পারেন, এই কালারগুলো একটা থিম মেনটেন করেন, এইখানের কালারগুলো এইগুলার কাছাকাছি নিয়ে নেন, তাইলে হয়তো। স্যার কাছাকাছি দিয়ে আপনার এগুলো ওই যে বললাম যে ডুপ্লিকেট করে রাখা দেখে ওই এমন হয়েছে। আপনি আস্তে ধীরে তো এটা ওই বুঝে, কালারগুলো আমি একটু দিব না। হ্যাঁ ঠিক করে আপনি জাস্ট কাছাকাছি কালারে নিয়ে যাবেন, তাইলেই আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
এই আর কি। তাহলে এই ছবিটা দিয়ে দিন, আমি এটা এখন আপনাকে স্যার যেটুকু করছি সেটুকু কেমন হইছে? হ্যাঁ এটা সুন্দর হয়েছে তো, এটা সুন্দর হয়েছে যে হাওয়ার আমার তো এলিমেন্টটা স্যার দিয়েছে। মাথাটা আর তাই একটু কিছু অ্যাড করেন, আর একটু ঢুকতেছে অ্যাড না, কি করেন, করবো না করবো আমি। আর একটু অ্যাড করেন। এই যে বিশেষ করে তামান্না আপুর থেকে দেখা একটু আইডিয়া নেন। আর একটু অ্যাডের মধ্যে বিশেষ করে যে উনি ছবি দিয়েছে, আপনি ছবি রাখতে পারেন, কন্টাক্ট মি রাখতে পারেন, এটা রাখাটা দরকার আছে। কারণ আপনার এই অ্যাকাউন্ট ফাইবারের অ্যাকাউন্ট থেকে কেউ যদি ওয়েবসাইটে আসে তাহলে কিভাবে আপনারা কন্টাক্ট করবে? স্যার এই যে এগুলো যে দেশে এই তামান্না, এগুলো কিভাবে নিয়ে এসে দিছে স্যার? কোনগুলা? এই যে আপনি এখন যেটা আছেন ওই এটা যে তো আপু কন্টাক্ট ছবি পিছনে, এটা তো বুঝতে পারতেছেন, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড দিছে। ইমেজ। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি স্যার শোনেন, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা আপনার ওই যে কি যেন বলে ওটা কোনো আইকন নিয়ে আসতে গেলে স্যার আমার এইখানে আমার ইমেইল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, কি হিজিবিজি অবস্থা স্যার, আমি নামাইতে পারতেছি না কোনোটা। কোথাতে ব্যাকগ্রাউন্ড আনতে চাইতেছেন? সার্চ দিয়ে যদি কোথাও নিয়ে আসতে চাই ডাউনলোড দিয়ে। ও ওইগুলাতে তো চাবে, এই জন্য আপনি এইরকম একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আন এস, এটা অনেক দিন ধরে বলতেছে unsplash.com। আনস্প্লাশ। হুম, এইখান থেকে আপনি দেখা দেখা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি একটা বিষয়বস্তু লিখে দিবেন, তাইলে আপনার ও একটা ভালো যেমন আপনি পোর্টফোলিও বানাইতেছেন, আপনি দেন পোর্ট, এই যে ফোলিও, এই যে ব্যাকগ্রাউন্ড, এখন দেখবেন যে আপনার অনেক ব্যাকগ্রাউন্ডের হিসাব দিবে, এই যে ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তারপরে এই যে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড, এই যে ল্যাপটপের, আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এনে ভুরি ভুরি পাবেন। যত স্ক্রল নিচে করবেন, লোড মোড দিবেন, তত এটা যাইতেই থাকবে, এটা শেষ হবে না। এই যে এইখানেও দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এইগুলো নামানো খুব সোজা। প্রথমে একটা নামায় দেখায় দিই, এইটা যদি ক্লিক করেন, এইটা প্রথমে একটা মোডালের সামনে ওপেন হবে, হওয়ার পরে আপনি জাস্ট এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে এটা এই যে কোনায় ডাউনলোড হয়ে গেছে, এই যে জেপিজি ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি এটা চাপ দেন তাহলে যে ল্যাপটপে এটা ওপেন হবে, এই যে ওপেন হয়েছে। আপনি আনস্প্লাশটাই দেখেন, আনস্প্লাশেই আপনি ভালো ভালো ইয়া পাবেন আশা করি। এবং ঠিক আনস্প্লাশে আছে। আর একটু সুবিধা আছে, শুধু যে আপনি ওই পোর্টফোলিও ছবি টবি পাচ্ছেন, আপনি কালারের নাম লিখে দিতে পারেন, যে উড কালার পোর্টফোলিও, এই যে আপনি এই কালারের পূর্বে এই যে এটা বলে বলে দেন যে ব্লু ব্লু পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড, তাহলে সে ওইখান থেকে নীলের যত ছাপ আছে ওইগুলোই বেশি বেশি আনবে, যে নীল। এইভাবে আপনি করতে পারেন। আর স্যার ওই যে আপনার নেভিগেশন বারে যে ইয়েগুলো দিছি আমি, ওই যে হোম, অ্যাবাউট, তারপরে হ্যাঁ যে কন্ট্যাক্ট, যেগুলো স্যার এইগুলো দিয়ে আমি কি করব স্যার? মানে ওইটাই ক্লিক ও করলে আমাকে আলাদা আলাদা ওইখানে নিয়ে পেজ যাবে? বানাইতে হবে। হ্যাঁ হোমের আপনার এই যে অ্যাবাউট নামের একটা পেজ থাকবে, সেই পেজের মধ্যে আপনার অ্যাবাউট মি সম্পর্কে ডেটা থাকবে। দেখি তো এটার মধ্যে আছে কিনা। এটা তুবা আপুরটা বেশি সুন্দর হয়েছে, আমি একটু দেখাই দিই। তুবা আপু কই করবে, তুবা, হ্যাঁ তুবা জামান। এই হইতেছে তুবা আপুরটা, সেটা হচ্ছে তো এটা একটু ভাঙে গেছে আগের থেকে। এইটার মধ্যে যদি আপনি তুবাপুর অ্যাবাউট পেজে যান তাহলে দেখবেন যে আলাদা একটা অ্যাবাউট পেজ আছে আমার, এই যে অ্যাবাউট পেজে শুধু স্যার তার আমিও এভাবে করতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে করব সেটাই বুঝতেছি না। ওই যে পেজের নাম দিবেন, পেজটা আছে না, আপনার পেজটার নাম দিবেন অ্যাবাউট, ওই অ্যাবাউট পেজটার মধ্যে আপনি এগুলো বানাইবেন আলাদা করে, এই যে সার্ভিসেস আছে, এইভাবে আপনি দিবেন। মানে পেজ আছে তো আপনার যে এই যে এই পেজটা আসতেছে কিভাবে, আপনার এই নামের পেজ আছে বিদায়ী তো এখানে আসতেছে, তাই না? পেজেসের মধ্যে যে এইটারে আপনি এলিমেন্ট দিয়ে ধরে এডিট করবেন, সেইটা আলাদা একটা একটা আইডিয়া নেবেন, এই আলাদা। স্যার স্যার আমার ওইটুকু একটু দেখান না স্যার, অ্যাবাউটে যে কিভাবে আমি এলিমেন্টার এডিটে যাব। আচ্ছা ধরেন আমি এই যে কার্ডে যাই, হ্যাঁ কার্ড ডক্টরে চলে গেলাম, ওকে। তাহলে কার্ড ডক্টরের অ্যাবাউট পেজে যদি আমি যাইতে চাই তাহলে আমি কি করব, আমি এই যে আমার ডব্লিউপি অ্যাডমিনে ফার্স্টে চলে গেলাম,
এইখানে যদি ক্লিক করি তারপরে আপনি দেবেন এই যে পেজেস, অল পেজেস। আমি অল পেজেসে গেলাম। অল পেজেসে যাওয়ার পর দেখেন এই যে অ্যাবাউট পেজেস। আমি অ্যাবাউট পেজটাকে যদি এডিট করি, যেহেতু এলিমেন্টর দেওয়া আছে, এডিটে দেওয়ার পরে এখানে আপনার এডিট উইথ এলিমেন্টর কথাটা আসার কথা, এই যে আসছে। এখন আমি এডিট পেজটার এইটার এই যে এলিমেন্টর দিয়ে অ্যাবাউট পেজটা একটু এডিট করবো, হালকা একটু এডিট করে দেখাই কীভাবে আমার ওই অ্যাবাউটে আসবে। এই যে অন হয়েছে, অন হওয়ার পরে এই জায়গায় ধরেন সাপোজ আমি কি লাগাইছি, একটা ভিডিও লাগাই দিলাম, কথার কথা। স্যার বুঝছি এবার, ওই মানে এই পর্যন্ত আসবো কিভাবে সেটাই জানতে চাচ্ছিলাম। এবার হ্যাঁ, বুঝছি যা তাহলে যা দিয়ে আর আমি এখানে দিব আর কি। এইখানে এই যে আমি এটা ভিডিও লাগাই এখন দিচ্ছি। স্যার ওই যে ইসে আমার হোম পেজে যে হেডিং এর পরে সাব হেডিং যেটুকু যে আপনি লিখতে বললেন যে হুম 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 মানে 70 ওয়ার্ডের, আমি ওইটা স্যার ওইখানে না দিয়ে যদি অ্যাবাউটে দিই। হ্যাঁ, আপনি অ্যাবাউটে তো আরো সুন্দর হয়। তাহলে এখানে একটা সাব হেডিং বলে দিবেন, ওরে বলে দিবেন চ্যাট জিপিটিতে যা বলে দিবেন যে আমাকে একটা ছোট্ট, মানে আমাকে একটা 15 ওয়ার্ড বা আপনার 12 ওয়ার্ড 12 ওয়ার্ডের একটা সাব হেডিং লেখা দাও। তাহলে ও লেখা দিবে একটা সুন্দর সাব হেডিং। পরে আপনার অ্যাবাউট মিতে আপনি ওইটা দিতে পারেন। ঠিক আছে, অ্যাবাউট মির মধ্যে আপনি ওইটা দিতে পারেন। আর এই যে তামান্না আপুর মতো এক পেজে না দিয়ে কন্ট্যাক্টটা, তামান্না আপু এখানটা আইডিয়া নিতে পারেন যে টোটাল স্যার কন্ট্যাক্ট। আমিও এটাই চাচ্ছিলাম যে আমি যেটাই ক্লিক করব শুধুমাত্র ওইটাই আমি ঢুকতে পারবো, দেখতে পারবো, এভাবেই চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে তামান্না আপুর মতো এইটা আপনি এখানে না দিয়া আপনি কন্ট্যাক্টের মধ্যে কন্ট্যাক্ট দিবেন, হোম পেজে না রাখলেন কন্ট্যাক্টটা। এটা আপনি করতে পারেন, তাহলে আরো সুন্দর হবে আশা করি। দেখেন, ট্রাই করেন, যদি আটকান আমাদের জানান, তাহলে তো আমি ইনশাল্লাহ ট্রাই স্যার করব। ট্রাই তো সে 10 দিন ধরে করতেছি, পারতেইছি না, না পারতে পারতে এই পর্যন্ত আসছে এইটুকে। তাও তো এই যে নিজে গোসা ময়সা যতটুকু করছেন এটা ফি আমানিল্লাহ। আর এটা তো মোটামুটি এইভাবে যদি আপনি দুই এক মনে করেন যে স্যার আপনি কি জানেন না আমার দুপুরে ঘুম হারাম, মানে এটা মাথার মধ্যে থাকে, দুপুরে ঘুমাইতে পারি না, রাত্রে 12টার আগে ঘুম আসে না, মানে এইটাই চিন্তা যে কবে শেষ করবো এটা। দেখেন, এটা আস্তে আস্তে নিজে করলে আমি তো আপনার দইরা ধরে 2 ঘন্টায় করে দিতে পারি, কিন্তু এটা আপনার কোনো লাভ হইব না, বুঝেন নাই? আমি যদি খুব করি তাইলে তো আপনি আর কিছু শিখলেন না। এইটার মাধ্যমে আস্তে আস্তে আপনার মানে জড়তাটা কাটায় ওঠান এবং অভ্যাস করেন। যদি আপনি আস্তে আস্তে নিজের থেকে সব পারেন, আশা করি এরপরের প্রজেক্ট টজেক্ট ওষুধ দিয়ে পাইলে দিব, আপনার ওষুধ কাছে দিয়ে দিব, ওইগুলো আপনি পারবেন। এই আর কি। ওষুধ দিব। বাবা, কি তাহলে ওষুধ? ঠিক আছে আপু, মোটামুটি অনেক রাত হচ্ছে, 10টা বাজে, আর ওষুধ দিয়ে ল্যাপটপেরও দিব। চার্জ প্রায় শেষ। হ্যাঁ, তাহলে আজকে আমরা জাভাস্ক্রিপ্ট রিক্যাপ শেষ করলাম। কালকে দেখি পিএইচপি রিক্যাপটা শেষ করে ফেলাম ছোট করে। স্যার কালকেও কি রাত্রে ক্লাস? না, রাত্রে না, আজকে তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, এটা আপনাকে বলছি। আমি কালকে সন্ধ্যা 7টার সময় নিব ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে আপু। ঠিক আপুরা আছে স্যার, রাখি। আল্লাহ হাফেজ। আচ্ছা।